ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? চোখ কি হাতে নিয়ে হাঁটিস নাকি? হুম। আমি মেয়েটার আচরণে কিছুটা অবাক হলাম। গালে হাত দিয়ে আছি। আরে আপনি এমনটা করছেন কেন? আমি তো বললাম আমার ভুল হয়েছে। তোর ভুল হবে কেন ছোট লোকের বাচ্চা? তোর জন্য আমার এত দামি জামাটা নষ্ট হয়ে গেল। আমি তো আপনাকে সরি বলছি। তাছাড়া আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। আপনি শুধু শুধু আমার সাথে খারাপ আচরণ করছেন কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? হুম। তাছাড়া তোদের মতো রাস্তার ছেলেদের আমার চিনা আছে। বড় লোক সুন্দরী মেয়ে দেখলে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়িস। দেখেন, আপনি আমাকে যা তা বলে অপমান করতে পারেন না। আমি বললাম তো সরি আপনাকে। আমার ভুল হয়েছে। তোদের মতো ছোট লোকরা শুধু সরি বলতে পারিস। তোর জন্য আমার এত দামি ড্রেসটা নষ্ট হয়ে গেল, তার উপর আবার মুখে মুখে তর্ক করছিস। এই, তোর কোনো যোগ্যতা আছে আমাকে টাচ করার? খ্যাত লাগছে। গা থেকে কি দুর্গন্ধ! মনে হচ্ছে নর্দমা থেকে উঠে এসেছে। সর আমার চোখের সামনে থেকে। কোথায় থেকে আসে এইসব বস্তির ছেলেগুলো? মেয়েটার এমন কথা শুনে এবার আমার রাগ উঠে গেল। ম্যাম, অনেক হয়েছে। আর না, আপনি আমাকে যা তা বলে অপমান করছেন, যেখানে দোষ দুইজনের সমান। আমি সরি বলেছি, এতে আপনি মেনে চলে যেতে পারতেন। কিন্তু আপনি আপনার নিজ মানসিকতাকে দেখিয়ে দিয়েছেন। ম্যাম, টাকা না থাকলে গরিব মিসকিন বলতে পারেন, তবে ছোট লোক না। ছোট লোক হলেন আপনি। আপনাদের মতো বড় লোকের বিগড়ে যাওয়া কিছু ছেলে মেয়েরা, যাদের নিজের মন মানসিকতা খারাপ, নিচু মনের মানুষ, কিন্তু তারাই নিজেদের দিকে না তাকিয়ে অন্যদেরকে ছোট মনে করে অপমান করে। আমার কথা শেষ হতে না হতেই কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমাকে অপমান করছিস? এই নীলা চৌধুরীকে অপমান করছিস? সামান্য রাস্তার একটা ছেলে হয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারিস? এটা তো সাত জন্মের ভাগ্য। কে আপনি? আপনাকে চেনার কি আছে? তাছাড়া এই যে একটু সময় আপনাকে চেনা হয়ে গেছে যে আপনি কতটা নিচু মনের মানুষ। এই কথা শেষ হতেই মেয়েটা কিছু বলতে যাবে, তার আগে মেয়েটার ফোনে একটা কল আসলো। তাই মেয়েটা আমার কলার ধরে বলতে লাগলো, তোকে তো আমি দেখে নেব, ছোট লোকের বাচ্চা। আপনার হাতের ফোনটা দিয়ে ছবি তুলে গ্যালারিতে রাখতে পারেন, আর যখন ইচ্ছে তখন দেখতে পারেন মিস। আমার কথা শুনে মেয়েটা যেন আরো রেগে গেল, কিন্তু মেয়েটার তাড়া থাকতে সে আর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হনন করে চলে গেল। আমি মেয়েটার দিকে একটু তাকিয়ে অফিসের দিকে যেতে যেতে বলতে লাগলাম, কি আজব মেয়ে রে বাবা, গায়ে পড়ে ঝগড়া করতে এসে। আল্লাহ অঙ্কের মেয়ের সামনে যেন আর না ফালাও। মেয়েটার জন্য আজ আমার অফিসের লেট হয়ে গেল। যদি বস কিছু বলবে না, তারপরেও লেট হয়েছে। এইসব বলতে বলতে আমি অফিসে এসে কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। তখনই আমার রুমে একজন মানুষ প্রবেশ করে বলল, তা অফিস কেমন লাগছে আহাম্মদ তোমার? হঠাৎ কেবিনে কেউ এমন কথা বলাতে আমি মাথা উঁচু করে দেখতেই দাঁড়িয়ে গেলাম। স্যার, ভালো আছেন? আজ এক সপ্তাহ হলো অফিসে জয়েন করেছি। এতে যদি লেট করি তাহলে স্যার তো দেখতে আসবে কেবিনে। আজ না জানি কি বকা দেয় স্যার। আরে বাবা, মাথা নিচু করে কি ভাবছো? আমি স্যারের কথা শুনে হকচকে উঠলাম। জি, ইয়ে মানে স্যার, তেমন কিছু না। তো স্যার, আপনি কষ্ট করে আমার কেবিনে কেন আসতে গেলেন? আমাকে ডাকলে আমি চলে যেতাম। আর স্যার, দাঁড়িয়ে কেন বসেন? আমি উঠে গিয়ে আমার চেয়ারে এগিয়ে দিলাম। না, বসতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। হ্যাঁ, বলুন, কি কথা স্যার? আর আগে এই স্যার স্যার ডাকা বন্ধ কর, আঙ্কেল ডাকবা কেমন? ওকে স্যার। আবার স্যার? আসলে স্যার, এতদিন ডাকতে ডাকতে অভ্যস্ত তো, তাই সমস্যা হবে। আস্তে আস্তে মানিয়ে নেব। ওকে, এখন বলো আজ দেরি হলো যে? স্যারের কথা শুনে আমি স্যারের দিকে দাঁত খেলে হাসি দিয়ে বললাম, আসলে স্যার, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল তাই। তবে স্যার, সত্যি বলছি, কাল থেকে আর এমন হবে না। আরে সমস্যা নাই, এমন একটু একটু দেরি হয়। তা যেটা বলতে এসেছিলাম, স্যারের কথা শুনে আমি স্যারের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে আছি। আর স্যার বলতে লাগলো, শরীরটা কয়দিন যাবৎ ভালো লাগছে না। আর আমার একমাত্র মেয়ের চোখের মণি নীলাও দেশে ফিরছে, তাই ভাবছি কয়দিন আমার করব। আর কাল থেকে অফিসে আমার মেয়ে বসবে। আর তুমি বাবা একটু অফিসটা নিজের মতো দেখিও কেমন? আমার মেয়ে এখানে নতুন তো, তাই কিছু বুঝবে না। স্যার আপনি চিন্তা করবেন না, আমি অফিসটাকে নিজের মতো করে দেখব, সাথে আপনার মেয়েটাকেও। বাবা, তোমার কথা শুনে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আরে শান্তিতে কেন, একদমই নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার মেয়ে আমারই হবে। এটা একটু বিড়বিড় করে বললাম। কিছু কি বলবা? কুকু, কই কিছু না তো স্যার, বললাম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওটা তো থাকবো, কিন্তু তার সাথে একটু সাবধানে চলাফেরা করিও। অনেক রাগী, আর কথার আগে হাত চলে বেশি। স্যার সমস্যা নেই, সব কিছু আমি ঠিক করে নেব। কি বললে? না, হ্যাঁ, কিছু না। আচ্ছা, কাজ করো তাহলে, আমি আসি। এই বলে স্যার চলে গেল।
আর আমি কাজ করতে লাগলাম। ও শেট, এত কিছু বলে ফেললাম। এখন আপনাদের পরিচয় দিলাম না। আমি আহমদ, বাবার নাম রাজীব হাসান আর মায়ের নাম রেহানা বেগম। সাথে একটা ছোট্ট প্যাকেট বোম আছে। মানে আমার বোন এবার 10ম শ্রেণীতে পড়ে, নাম রুহি। আর এখন যিনি আমার সাথে কথা বলে গেল সে হলো আমার স্যারকম আঙ্কেল বেশি, মানে আমার আব্বুর বন্ধু। তাই তো অনার্স শেষ করতেই বাবা জোরাজুরিতে তার বন্ধুর অফিসে চাকরি করছি। ভাবছিলাম অনার্স শেষ করে চিল করব, কিন্তু বাবার জন্য পারলাম না, কারণ আমরা তো মধ্যবিত্ত। আমাদের চিল বলতে কোনো শব্দই নেই। আপনাদের সাথে পরিচয় পর্ব শেষ করতে করতে একটা ফাইলের কাজ শেষ করে স্যারের কাছে নিয়ে গেলাম। ফাইলটা দেখে আরও 2টা ফাইল নিয়ে আসতে লাগলাম। যখন নিজের কেবিনের দিকে আসতে যাব তখনই চোখ পড়লো আমার থেকে 2টা কেবিন দূরে রাফির কেবিনে। রাফি হলো আমার বন্ধু। একা একা কাজ করতে ভালো লাগবে না, তাই আঙ্কেলকে বলে রাফিকে অফিসে চাকরিটা নিয়ে দিলাম। কারণ রাফি আমার অনেক আগে থেকে চাকরি খুঁজতেছে, কিন্তু বাংলাদেশ বলে কথা। যাই হোক, বেশি কথা না বলে আস্তে আস্তে রাফির কেবিনে গিয়ে রাফির মাথায় দিলাম থাপড়। রাফি থাপড় খেয়ে হকচকিয়ে বলল, কোন হালারে আমার থাপ্পড় দিল? কার এত বড় সাহস? এই লুচ্চা ভণ্ড, এখানে চাকরি করতে এসছিস, লাইন মারতে না। শালা, আমি কোথায় লাইন মারছি? তা তো দেখতেই পারছি, সামনে মিমের দিকে কেমনভাবে তাকিয়ে আছিস, মনে হয় চোখগুলো দিয়ে ডিম বের হয়ে আসবে। আমার কথা শুনে রাফি লজ্জা পেয়ে বলল, দোস্ত, কিছু একটা কর। মিমের জন্য দরকার হলে আমি হালি হালি ডিম এনে তোকে খাওয়াবো, তারপরও আমাকে এই প্রেমটা করিয়ে দে। দেখ, এটা অফিস, আগে কাজ করবি তারপরে এসব। না হয়তো স্যার লাথি দিয়ে বের করে দেবে, তখন মিমও যাবে, সাথে ডিমও। দোস্ত, কি করব? তাকে না দেখলে মন যে আনচান আনচান করে। আচ্ছা দোস্ত, কাজ কর, এসব পরে দেখা যাবে। এই বলে আমি আমার কেবিনে চলে আসলাম। এভাবে কাজের মধ্যে দিয়ে আজকের অফিস টাইমটা শেষ হলো। তারপর 2 বন্ধু অফিস থেকে বের হয়ে টং দোকানে চা সিগারেট খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় গিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে ফোন টিপতে লাগলাম। তারপর রাতের খাবার খেয়ে আম্মু ডাক দিল, তাড়াতাড়ি করে চলে গেলাম, কারণ আমি বাবার চেয়ে আম্মুকে বেশি ভয় পাই। নিচে গিয়ে সুন্দর মতো ভালো ছেলের মতো খাবার টেবিলে বসে পড়লাম। কিরে ছোট বৌমার কটকটি রানী, কি খবর? আমার এমন কথা শুনে রুহি রেগে মেগে বলল, আম্মু, তোমার ভালো সেজে থাকা বাদর ছেলাইছে, খাবার দাও নরখাদকে। এই মুটকি নরখাদক তুই, আমি না। সারাদিন বসে বসে খাস, আম্মুর কাছে হাত বাড়ালে কি হয়? যা গিয়ে আম্মুর সাথে কাজ কর, মোটুনি মুটকি। তো এত যখন আম্মুর কষ্ট হয় ভাবিস, তাহলে আমাকে না বলে নিজে একটা বিয়ে করলেই তো হয়। পেটুক কোথাকার, খেতেই তো পেটটা যে গোদাম বানাইছিস। বেশি কথা বললে তোকে বিয়ে দিয়ে দেবো। তোকে খাইয়ে আর মোটা করতে পারছি না, তোকে তো জামাই খাওয়াবে না। আমার এই কথা শুনে রুহি আম্মু বইরা ছেলে আমার এই কথা শুনে রুহি চিৎকার করে আম্মুকে বলল, আম্মু ওই বইরা ছেলে আমাকে মুটকি বলে। এটা বলে চিৎকার করতে লাগলো। আম্মু রান্নাঘর থেকে লাঠি নিয়ে এসে বলল, এই, তোরা কি শুরু করেছিস? আর একটা কথা বলবি তো, দুজনের খাওয়া বন্ধ। এই কথা শুনে দুজনে চুপ হয়ে গেলাম। তারপর আম্মু রান্না করে গিয়ে খাবার নিয়ে আসতে লাগলো, সাথে রুহিও হাত বাড়িয়ে দিচ্ছে। এটা দেখে আমি আস্তে করে বললাম, এইবার ঠিক আছে। যেটা শুনে রুহি আমার দিকে রাগি চোখে তাকিয়ে আম্মুর সাথে কাজ করতে লাগলো। তারপর সব খাবার টেবিলে আনতে আমি নিজে গিয়ে খেতে লাগলাম। তখনই আব্বু এসে টেবিলে বসতে বসতে বলল, তা বাবা, তোর অফিস কেমন চলছে? হ্যাঁ ভালো চলে আব্বু। তখন রুহি বলে উঠলো, আব্বু, সবকিছু তো ভালোই চলছে, এখন ঘর চালার জন্য একটা নিয়ে আসো। রুহি, তা আর বলতে, ওটা তো অনেক তাড়াতাড়ি আসবে। আমি প্রথমে রুহির দিকে তাকিয়ে আম্মুর দিকে জিজ্ঞাসানো দৃষ্টিতে তাকালাম। আম্মু, তোমাদের কথা বুঝতে পারছি না, কি বলছো? তার আগে বল, তোর কোনো মেয়ে পছন্দ আছে? না, তোমার কোনো পছন্দের মেয়ে নেই? তাহলে তো ভালো। আমরা ভাবছি তোর জন্য একটা সুন্দর কিউট বউ আনবো। আম্মু, ওটা তো একদিন আনবে, কিন্তু এইসব বিষয়ে এখন কথা বলো না, আর কয়েকদিন যাক তারপর। চুপ, একদম চুপ। বিয়ে ঠিক হতে হতে এমনিতে কয়েকদিন যাবে। আম্মুর ধমক শুনে আর কিছু না বলে খেতে লাগলাম, আর মনে মনে বলতে লাগলাম, হয়েছে, এদের আমার সুন্দর লাইফটার উপর নজর লেগেছে। আজকে স্যারের কথা শুনে কত শখ করলাম স্যারের মেয়েকে পটাবো, কিন্তু আর হলো কোথায়? এদেরকে তো আমার উপর নজর লেগেই গিয়েছে, এখন আর শান্তি মতো চলতেও পারবো না। এসব ভাবতে ভাবতে খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে রুহির ডাকাডাকিতে ঘুম থেকে উঠলাম। এটা নি, এত ডাকছিস কেন? কুত্তা, তোকে ডাকাও ভুল হয়েছে না? না ডাকলে অফিসে দেরি হতো আর বসের বকা শুনতি, আর কখনো তোকে ডাকবো না, যা। এটা বলে রুহি রাগ দেখে চলে যেতে লাগলো। এটা দেখে আমি দৌড়ে আমার বোনের সামনে গিয়ে বললাম, সরি রে বোনু, আমার ভুল হয়েছে। এই নে 100 টাকা, কিছু খাস? আমি ফকি না, এই নে তোর টাকা। এই না না, আমার বোন রাগ করে না। এই নে 200 টাকা,
তারপরে আমাকে প্রতিদিন ডেকে দিস, আর এখন রুমটা একটু গুছিয়ে দে। এটা বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর রুমে এসে দেখি আমার ডাইনিং রুম সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে। এসব আর না ভেবে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করতে লাগলাম। তখন আম্মু বলল, আহমেদ, তোর জন্য একটা সুন্দর বৌমা দেখেছি, তুই দেখ, একবার পছন্দ হবে। কি লক্ষ্মী মেয়ে, দেখ দেখ। আমি আম্মুর কথা শুনে একটু বিরক্ত হলাম। আম্মু, তোমাদের পছন্দ হয়েছে, তোমরা কি করবা না করবা সেটা তোমরা জানো, আমার দেখতে হবে না। তুমি জানো তোমার কথা আমার কথা। আম্মু আমার কথা শুনে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে আব্বুর কাছে চলে যেতে যেতে বলল, ওগো, শুনছো, তোমার ছেলে মেয়ে পছন্দ করেছে। এদিকে আমি নাস্তা করে বাসা থেকে বের হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে আসতে আমি অবাক হয়ে আছি। তার কারণ হলো সবাই অফিসের সামনে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই রাফি দৌড়ে আমার সামনে এসে আমার হাতে ফুলের তোড়া দিয়ে বলতে লাগলো, মামা, আজ স্যারের মেয়ে জয়েন করবে, তাই সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তুই দাঁড়া, এক্ষুনি ম্যাম আসবে। তাই আমিও রাফির কথা মতো সবার সাথে দাঁড়িয়ে গেলাম। তখনই একটা কালো গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়ির দিকে। তারপর গাড়ি থেকে আস্তে আস্তে এক পা দিয়ে একটা শার্ট প্যান্টে পরা আঙ্কেল, টুকু, আন্টি, এই না মেয়ে বের হতে লাগলো। আমি সহ সবাই তার বেরিয়ে আসার দিকে তাকিয়ে আছি। যখনই মেয়েটা গাড়ি থেকে বের হলো তখনই আমার মাথা চক্কর দিয়ে উঠলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল, এই জন্য এক্ষুনি কার্টুনের মতো বের হয়ে যাবে। তখনই রাফি আমার অবস্থা দেখে বলল, কিরে মামা, ক্রাশ খেলি নাকি? ওটা খেয়েছে কিনা জানি না, তবে সামনে প্রচুর বাঁশ খেতে হবে এটা নিশ্চিত। নিজেদের মধ্যে কথা বলছিলাম, তখনই খেয়াল করলাম মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আর আমার দিকে আসতে বলল। এদিকে মেয়েটার রাগী চোখ দেখে ভাবতে লাগলাম, আব্বুকে বলে অফিস থেকে বের হতে হবে, এই মেয়ের অফিস, আমি কখনোই কাজ করব না। এইসব ভাবছি তখনই মেয়েটা আমার সামনে এসে বলল, এই যে মিস্টার, ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি দিয়ে দিবেন? ম্যামের এমন কথায় ভাবনা থেকে বের হয়ে তাড়াতাড়ি করে ফুলটা ম্যামের দিকে দিতেই ম্যাম মুচকে হাসি দিয়ে বলল, আগামী দিনের জন্য শুভকামনা, এটা বলে চলে গেল। আর তখন রাফি বলল, কিরে মামা, এখানে অনেক তো ছিল, কিন্তু কাউকে তো ম্যাম অভিনন্দন জানালো না, তোমাকে কেন জানালো? কি মেরে দোস্ত, তলে তলে এইসব চালাও নাকি? আরে ফালতু কথা বলিস না তো, ম্যাম কোথায় আর আমি কোথায়? সেটা তো আমি জানি মামা, বেশি কথা বলিস না তো, গিয়ে কাজ কর। উচিত কথা বললে খারাপ। আমি আর কিছু না বলে নিজের কেবিনে গিয়ে বসলাম। তখনই পিয়ন চাচা এসে বলল, বাবা, তোমাকে স্যার ডাকছে। ওকে চাচা, আপনি যান, আমি আসতেছি। এটা বলে পিয়ন চাচা চলে গেল। তারপর আমি আর দেরি না করে স্যারের কেবিনের সামনে গিয়ে বললাম, স্যার আসতে পারি? আসো আহমদ। তারপর স্যারের কথা মতো কেবিনে ঢুকে দাঁড়িয়ে আছি। আর চোখে তাকিয়ে দেখি ওই নীলা নামের মেয়েটা, মানে ম্যাম, স্যারের চেয়ারে বসে আমার দিকে কেমন যেন রাগি চোখে তাকিয়ে আছে, যেন একা পেলে কাঁচা খাবে। নীলামা, শোন, হ্যাঁ বাবা, বলো। এ হচ্ছে আহমদ, এই অফিসের মধ্যে সব থেকে ভালো ছেলে এবং ভালো কাজও পারে। নীলা এমন কথা শুনে আমার দিকে আর চোখে তাকিয়ে বলে, ভালো না ছাই, দেখতে মনে হচ্ছে বতের হাড্ডি, খ্যাত একটা। কেন যে বাবা এইসব গাইয়া খ্যাতকে চাকরি দেয় বুঝি না। নীলা, কোথায় হারিয়ে গেলি আবার? স্যারের কথায় ম্যাম আমতা আমতা করে বলল, কই কোথাও না, তুমি বলো। শোন, তুই যেহেতু নতুন, তাই কোনো সমস্যা হলে আহমদকে বলবি, সে সমাধান করে দিবে। কি আহমদ, আমার মেয়েকে সাহায্য করবে তো? জি জি স্যার, করব, আমার নিজের সর্বস্বটা দিয়ে চেষ্টা করব। বাবা, ওর সমাধান তো আমি করব। আমার অফিসে চাকরি করে আমাকে অপমান করা, তাই না? মনে মনে বলে একটা মুচকি হাসি দিয়ে বাবাকে বলল, আচ্ছা বাবা। মা বল। বাবা বলছিল ও তো আমাকে সবকিছু বুঝিয়ে দিবে, আর তাছাড়া আমি অফিসের বস, আর আমি নতুন হওয়াতে আমার একটা পিএ লাগবে, তাই বলছিলাম কি আহমদকে আমার পিএ বানিয়ে দিলে কেমন হয়? এটা বলে আমার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল, যে হাসির মানে আমি বুঝতে পারছি। কারণ এই মেয়ে যে বদ, শুধু নিজের কথা আর নিজের ইগোকে প্রাধান্য দেয়। আমার তো 12টা বাজাবে এটা নিশ্চিত। নীলা ম্যামের কথা শুনে স্যার বলে উঠল, ঠিকই তো, এমনটা তো আমি ভেবে দেখিনি। বাবা আহমদ, তুমি আজ থেকে নীলার পিএ, কেমন? আমি স্যারকে বললাম, না মানে স্যার, এটা কেমন করে হয়? আমি আমার জায়গায় ঠিক আছি, ম্যামের সমস্যা হলে আমি আমার জায়গায় থেকে ঠিক করে দেব, আর এমনিতেও পেয়ে লাগে, তাহলে নিয়োগ দেন। আমার কথা শুনে নীলা ম্যাম রেগে আমাকে বলল, ওই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় সামান্য অফিসের কর্মচারী হয়ে বাবার মুখে মুখে তর্ক করছিস? নীলার এমন কথা শুনে স্যার নীলার দিকে তাকিয়ে বলল, নীলা, এটা কেমন ব্যবহার? মানুষের সাথে কি এইভাবে কথা বলা শিখেছি আমি?
সরি বাবা, কিন্তু ও তো তোমার মুখে মুখে তর্ক করছে, তাই বললাম। নীলা, সে আমার সাথে কেমনভাবে কথা বলবে সেটা আমার ব্যাপার, তুমি চুপ থাকো। স্যারের ধমক খেয়ে নীলা চুপচাপ বসে আমার দিকে তাকিয়ে আগে বসতেছে। শালা ছোট লোক খ্যাত, তোর জন্য বাবা আমাকে ধমক দিচ্ছে। তোকে তো আমি ছাড়বো না, সব কিছুর হিসাব আমি নিব, তা না হলে আমার নাম নীলা চৌধুরী না। আহমদ, সমস্যা নাই, তুমি পিয়ে হও, আমি তোমার জায়গায় অন্য কাউকে রেখে দিবনি। ওকে স্যার, আপনি যেমনটা। এখন তাহলে তুমি তোমার কেবিনে যাও আর কাজ করো। এদিকে আমার হ্যাঁ বলাতে নীলা খুশিতে গদগদ হয়ে মনে মনে বলল, আব আয়া ওঠ পাহাড়কে নিচে। স্যারের কথা শুনে আমি মুখটা মলিন করে আমার কেবিনে চলে গেলাম। এদিকে আমি কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে যেতে যাব, তখনই রাফি বলল, কিরে মামা, মুখটা এমন করে আছিস কেন? শালার বলিস না, ওই ডাইনি স্যারকে বলেছে আমি নাকি তার পি হিসেবে থাকবো। কি বলিস মামা, আসতে না আসতে প্রমোশন দিয়ে দিল। মামা তুমি তো অনেক বড় হাত মারবা দেখছি। দূর, প্রমোশন নাকি চাই, আমি এসে আমার জ্বালায়, যা কাজ করে গিয়ে। এই বলে আমি আমার কেবিনে এসে বসে পড়লাম। এদিকে আমি স্যারের কেবিন থেকে বেরোতেই নীলা তার বাবাকে বলল, বাবা, তুমি এখন বাড়ি গিয়ে আরাম মতো বিশ্রাম নিতে পারো, এই দিকটা আমি দেখব। আমার তোর উপর বিশ্বাস আছে মা। আচ্ছা, আমি গেলাম, ভালো থাকিস, কোনো সমস্যা হলে কল দিস। ওকে বাবা। এ কথা বলে স্যার নীলার কেবিন থেকে বের হয়ে গেল। আর এদিকে নীলা মনে মনে বলছে, যাও বাবা যাও, তুমি বাড়িতে আরাম করো, আর আমি আমার অপমানের প্রতিশোধ আরাম করে নিব। শালা ছোট লোক, আমাকে অপমান করা, তাই না? এদিকে স্যার নীলার কেবিন থেকে বের হয়ে আমার কেবিনে আসলো। আমি দাঁড়ালাম। আরে স্যার, আপনি কষ্ট করে আসলেন কেন? আমি যেতাম আপনার কাছে। আরে সমস্যা নাই। দেখে আহমদ, তুমি নিশ্চয় জানো এখানে তোমার কাজ কি, আর তুমি এখানে কেন এসেছো। স্যার, আমি জানি আমার কাজ কি, আমি এখানে কেন এসেছি, কিন্তু স্যার আগে যদি জানতাম এটা আপনার মেয়ে, তাহলে আমি আসতামই না। জানলেও আসতে, আর না জানলেও আসতে, তোমাকে হতো। আর তুমি চাইলে এখান থেকে যেতে পারবে না, সেটা তুমি ভালোভাবে জানো। থাক, এইসব ছাড়ো, এখন থেকে নিজের কাজটা ভালোভাবে করবা, কারণ আজ থেকে তোমার কাজ শুরু। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এখান থেকে সব কাজ ভালো করে করব। দেখো বাবা, আমার মেয়েটা অনেক রাগী, বদমেজাজি। সে শুধু নিজের কথাকে উপর রাখতে চায়, এবং সে নিজের হার মানতে সহজে চায় না, যেটার কারণে সে ভুল কোনটা সঠিক কোনটা বুঝতে পারে না, আর যার জন্য সে একদিন বড় ভুল করতে পারে, যেটার জন্য আমাকে অনেক কষ্ট দিতে পারে। একটু দেখে রাখিও, আমি চলে যাচ্ছি, আর কোনো সমস্যা হলে কল দিও। এটা বলে স্যার চলে গেল। আর আমি রাগী টেবিলে একটা থাপ্পড় দিলাম। শালার কোন ঝামেলাতে পড়ে গেলাম আমি। আব্বু আম্মু আমাকে এখানে কেন পাঠালো? আর কোনো অফিস ছিল না? শালা না পারবো কিছু বলতে, না পারবো চাকরি ছাড়তে, তবে আমি এই ডাইনির অত্যাচার সহ্য করব না। ও, আপনারা স্যারের কথা তো কিছু বুঝতে পারছেন না, আর আমি আবার কি বলছি সব বলবো, একটু দাঁড়ান। বসলে কিন্তু বলবো না, সব না বললেও একটু বলছি, যতটুকু জানি আর কি। আব্বু যখন আমাকে অফিসে চাকরি করতে নিয়ে আসে, তখন স্যারের সাথে 6 মাসের একটা চুক্তি হয়। আর এটা হচ্ছে এই অফিসের একটা নিয়ম, 6 মাসের আগে কেউ নিজে থেকে চাকরি ছাড়তে পারবে না, কিন্তু তারা বের করে দিলে ওইটা আলাদা। আর স্যারের কথার মানে হলো, আমি যদি অফিসে চাকরি না করতাম, আমার বাবা আমাকে জোর করে হলেও চাকরি করতে বাধ্য করতো। এই দেখেন, আপনাদের এসব বোঝাতে বোঝাতে ম্যামের কেবিন থেকে আমার ঢাক পড়লো। তাই দেরি না করে ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসতে পারি? আয়। তারপর আমি ম্যামের কেবিনে ঢুকে ম্যামের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগে ম্যাম আমার কাছে এসে আমাকে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিল। আর আমি গালে হাত দিয়ে অবাক হয়ে ম্যামের দিকে তাকালাম। ম্যাম, আমার দোষটা কোথায়? আমাকে মারলেন কেন? চুপ, বেয়াদব ছোট লোক, আবার মুখে মুখে তর্ক করছিস। এই তর্কের জন্য তোকে এই থাপ্পড়টা দিলাম। তখন বাবার মুখে মুখে তর্ক করছিস, বাবা কিছু বলে নাই, তাই বলে আমি কিছু বলবো না, সেটা কেমন করে হয়? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। এই ম্যামের কথার থেকে হাত বেশি চলে। ম্যাম, আমাকে কেন ডাকছেন এটা বলেন। এই নে, এই ফাইল 2টা আজকের মধ্যে কমপ্লিট করে দে। এটা বলে ম্যাম আমার হাতে 2টা ফাইল ধরিয়ে দিল। আমি ফাইলগুলো হাতে নিয়ে বুঝতে পারছি এই 2টা ফাইল আজকের মধ্যে সম্ভব না। ম্যাম, এই ফাইলগুলোতে আজকের মধ্যে শেষ করা সম্ভব না। এই কথা বলতে নীলা ম্যাম আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোকে যেটা বললাম সেটা না করে উল্টো বলছিস ফাইল আজকের মধ্যে শেষ হবে না। এটা তোর বাপের অফিস না। ম্যাম, এখানে যেটা সঠিক এটাই বললাম, এতে বাবা মা নিয়ে আসার মানে কি? একথা বলতে নীলা রেগে আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলল,
আমার মুখে মুখে কথা বলছিস? আসলে ছোট লোকদের চাকরি দেওয়াটাই ভুল হয়েছে। কাজ করতে না চাকরি করতে আসছিস কেন? ম্যাম, গালটা আপনার সম্পত্তি না যে যখন তখন থাপ্পড় দিবেন। আমি আপনার অফিসে চাকরি করি, তবে আমার শরীর না। আমার এমন কথা শুনে নীলা আরও রেগে আমার কলার ধরে বলল, তোকে তো আমি কি করব বুঝতেই পারছি না শালা। আসলে ছোট লোক, তর্ক না করার জন্য এত থাপ্পড় দিলাম, তারপরেও তর্ক করছিস। ম্যাম, তর্ক নয়, প্রতিবাদ করছি। ওকে, প্রতিবাদের ঠাঁই না প্রতিবাদ। এই বলে দাঁত কটমট করতে করতে এপাশ ওপাশ দেখতে লাগলো, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে আরও 3টা ফাইল আমার হাতে দিয়ে বলল, তুই আমার পিয়ে, তাই না? হুম। আমার কথা তোকে শুনতে হবে, তাই তো? হ্যাঁ। তাহলে এই 4টা ফাইল শেষ না হওয়া পর্যন্ত আজ অফিস থেকে তুই যেতে পারবি না। নীলার মুখে এমন কথা শুনে ইচ্ছে করছে ফাইলগুলো তার মুখে মেরে দেই, কিন্তু পারলাম না। ওই ছোট লোক, আমার দিকে এইভাবে লুচ্চার মতো না তাকিয়ে যা, তাড়াতাড়ি কাজ কর শালা খ্যাত একটা। এদিকে আমি ফাইল নিয়ে বের হতে হতে শালিকে গালি দিতে লাগলাম। আজ আমার মুখ আর হাত 6 মাসের চুক্তি আর আব্বুর কাছে বন্ধ, না হলে তোর চাকরি তোর মুখে মেরে চলে যেতাম। এটা বলে নিজের কেবিনে এসে ফাইলগুলো দেখতে লাগলাম। একটা ফাইলের কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল সেটা খেয়ালই নেই। আমি ফাইলে মনোযোগ দিয়ে কাজ করছি, এমন সময় মেলিকণ্ঠীকে বলে উঠলো, কি ভাইয়া, শুধু কাজই করে যাবেন নাকি? আমি এই কথা শুনে আর চোখে তাকিয়ে দেখি আমার কলিগ মিম। আমি এবার ফাইলের দিকে চোখ দিয়ে বললাম, আরে মিম যে, ভেতরে আসো। বাইরে কেন? না না না, তোমাকে দুপুরের খাবার খেতে ডাকতে আসলাম। সবাই তো চলে গেল, আপনি খাবেন না? আচ্ছা, আপনি রাফিকে নিয়ে গিয়ে খাবার অর্ডার দেন, আমি আসতেছি। আমার কথা শুনে মিম বলল, ওকে ভাইয়া, তাড়াতাড়ি আসেন। এটা বলে সে চলে গেল। এদিকে আমি আরও কিছুক্ষণ ফাইলে কাজ করে ফাইল রেখে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে দেখি রাফি আর মিম একসাথে এসে এসে আড্ডা দিচ্ছে। তারপর আমি এগিয়ে তাদের সাথে যোগ দিলাম। তারপর তাদের সাথে আড্ডা দিচ্ছি আর খাবার খাচ্ছি। আর এদিকে সিসিটিভিতে নীলা আমার হাসি দেখে আর আগে জ্বলতে লাগলো আর বিড়বিড় করে বলছে, এই শালার হাসিটা আমার একদম সহ্য হচ্ছে না। কিভাবে এই শালার মুখের হাসি কেড়ে নিতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এদিকে 3জনে খাবার খেয়ে যে যার কেবিনে এসে বসে কাজ করা শুরু করে দিলাম। এভাবে কাজ করতে করতে অফিস ছুটির সময় হয়ে গেল। তখন রাফি এসে বলল, কিরে মামা, বাসায় যাবি না? অফিস তো ছুটি হয়ে গেল। না রে, আমি এখন ম্যামের পেয়ে, ম্যাম যখন ছুটি দেয় তখন যাব। ও আচ্ছা, তাহলে আমি গেলাম, তুই সাবধানে বাসায় যাস। আর এদিকে আমার মন খারাপ হয়ে গেল। অফিস ছুটি হয়ে গেল, এখন মাত্র ফাইল 2টে শেষ করে আরেকটার অর্ধেক শেষ করলাম। আর এদিকে নীলা আমার করুণ অবস্থা দেখে হাসতেছে আর বলতেছে, শালা ছোট লোক, এখন আমার সাথে মাথা উঁচু করে কথা বলার যোগ্যতা হয়নি তোর, আর আসে আমার সাথে তর্ক করতে। বস মজা এখন। এদিকে আমি 3টা ফাইল শেষ করে ম্যামের কাছে নিয়ে গেলাম। ম্যাম, এই 3টা ফাইল দেখেন, শেষ। কিন্তু তোকে তো আমি 4টা দিয়েছিলাম। ম্যাম, এটা বাসায় গিয়ে শেষ করে কাল নিয়ে আসবো। আচ্ছা, সেটা যখন করবি তাহলে আরো 2টা নিয়ে যা। এটা বলে নীলা ম্যাম আমার হাতে আরও 2টা ফাইল ধরিয়ে দিল। আর এটা দেখে আমি কিছু বলতে যাব, তখন নীলা বলে উঠলো, আরেকটা কথা বললে আরো 2টা ধরিয়ে দিব। ম্যামের মুখে এমন কথা শুনে আর কিছু বললাম না। এই মেয়ে যে তেরা, হয়তো বা আরও কী করে বসবে, আর এতে আমারই লস। আমি আর কিছু না বলে ম্যামকে বললাম, আচ্ছা ম্যাম, এখন কি আমি বাসায় যেতে পারি? রাত বেশি হলে আম্মু চিন্তা করবে। ওকে যা। তারপর আমি 3টা ফাইল নিয়ে অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। আমি চুপচাপ খাবার খাচ্ছি, তখন আম্মু বলল, কিরে, অফিস থেকে আসতে আজ এত দেরি হলো যে? আজ থেকে দেরি হবে আসতে। আচ্ছা আমার একটা কথা বলো তো, কি? তোমরা আমাকে ওই অফিসে চাকরি করতে কেন বললা? দেশে কি আর কোনো অফিস ছিল না? ওটা বাংলাদেশের নামকরা অফিস, তাই বলছি। আর ওটা আমার স্বপ্ন ছিল যে তোকে ওই অফিসে চাকরি করতে দেখবো। তোমার স্বপ্নের জন্য আজ আমার 12টা বাজতে চলেছে। কি হয়েছে? কিছু হয়নি। তারপর আমি কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে রুমে এসে ফাইলগুলোর কাজ করতে লাগলাম। ফাইলের কাজ করছি আর ম্যামকে গালি দিচ্ছি, কুত্তি, ডাইনি, হনুমানের নানি, তোর বিয়ে হলে যেন তোর জামাই তোকে মারে। ফাইলগুলোর কাজ শেষ করতে করতে প্রায় রাত 2টো বেজে গেল। তারপর ফাইলগুলো গুছিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে রোহিতটাকে ঘুম ভেঙে গেল। কী রে মুটকি, এত সকাল সকাল ডাকছিস কেন? কুত্তা, এত সকাল মানে? সকাল 9টা বাজতে চলো আর তুই বলছিস সকাল? ইস রে, কারাতে কাজের জন্য দেরিতে ঘুমিয়েছিলাম, তাই এমনটা হলো। তাড়াতাড়ি নিয়ে যায়, আমি নাস্তা রেডি করে রাখছি। এটা বলে রোহিত চলে গেল আর আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে ফাইলগুলো নিয়ে নিচে যেতে আম্মু বলল, আয় বাবা, নাস্তা করতে বস। আম্মু সময় নেই,
এমনিতে অনেক লেট হয়ে গেল। এটা বলে না খেয়ে অফিসে রওনা হলাম। অফিসে আস্তে আস্তে প্রায় 30 মিনিট লেট। আমি অফিসে এসে কেবিনে বসে রইলাম। আজকে আমি শেষ। ওই কুত্তিটা যে রাগি, কী থেকে কী করে আল্লাহ জানে। এই কথা ভাবতে ভাবতে ম্যামের কেবিন থেকে ডাক পড়ল। আমি নিজেকে সামলে ফাইলগুলো নিয়ে কেবিনে এসে ম্যামকে বললাম, আসবো ম্যাম? আসেন স্যার, আসেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি এই কথা শুনে ম্যামের কেবিনে ঢুকে পড়লাম। আমি কেবিনে আসতেই নীলা ম্যাম বসা থেকে উঠে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিয়ে বলল, এই ছোট লোক, এটা কি তোর বাপের অফিস যে মন যখন চাইবে আসবি? ম্যাম আসলে আমার... চুপ, একদম চুপ। তোর কোনো বাহানা আমি শুনতে চাই না। ফাইলগুলো কমপ্লিট করছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। তাহলে থামবার মতো দাঁড়িয়ে না থেকে ফাইলগুলো দে। আমি চুপ করে ফাইলগুলো ম্যামের দিকে দিয়ে চলে যেতে লাগলাম। ওই খ্যাত, তোকে আমি যেতে বলছি? না। তাহলে কোন সাহসে চলে যাচ্ছিস? এখানে দাঁড়িয়ে থাক। ম্যামের কথা মতো দাঁড়িয়ে থাকলাম। আর এদিকে নীলা আমার দেওয়া ফাইলগুলো চেক করছে। এমন সময় বলে উঠলো, ওই খ্যাত, যা আমার জন্য একটা কাপ বানিয়ে নিয়ে আয়। ম্যামের কথা শুনলাম। সরি ম্যাম। সরি মানে? কানে কি শুনতে পাসনি? তোকে কি বললাম? যা গিয়ে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। ম্যাম, এটার জন্য তো পিয়ন আছে। তাহলে আমি কেন কফি বানাতে যাব? তার কারণ তুই আমার পিয়ে। তাই বলে কি চা কফি এইসব বানাবো? বানাবি। আমি যা বলবো তাই করবি। সরি ম্যাম, আমি এইসব কাজ করতে পারবো না। আর যদি এইসব করার জন্য আমাকে আপনার বিয়ে বানান, তাহলে আমাকে চাকরি থেকে বের করে দিন। আমার কথা শুনে নীলার রাগ যেন আরও বেড়ে গেল। আর তখন নীলা আমার কলার চেপে ধরে বলল, ছোট লোকের বাচ্চা, তোকে যেটা বললাম সেটা না করে আমার মুখে মুখে তর্ক করছিস? তোর সাহস তো কম না। ম্যাম, সাহসের দেখেছেন কি? আমার কাজ যেটা ওইটা আমি মাথা পেতে করব। কিন্তু আমার যেটা কাজ না সেটা আমি করব কেন? আর আমার কলার ধরার কোনো অধিকার আপনার নেই। কি বললি কুত্তা? ওই তোর কলার ধরতে কি আমার অধিকার লাগবে? একে তো অফিসে দেরি করে এসেছিস, সবার মুখে মুখে তর্ক করছিস। তোকে তো আমি নীলাকে থামিয়ে দিয়ে বললাম, ম্যাম, অফিসে দেরি করে এসেছি সেই জন্য থাপ্পড় দিয়েছেন, তাতে কিছু বলিনি। কিন্তু এসব করার মানে কি? অফিসে দেরি করার কারণ হলো আপনি আমাকে ফাইল দিয়েছেন, সেগুলো রাত জেগে করেছি, তাই দেরি হয়ে গেছে। এতে আমার দোষ নেই। তারপরেও মারলেন, কিন্তু এসব আমি সহ্য করব না। তো কি করবি? চাকরি ছেড়ে দিবি? দে, কে মানা করছে? কিন্তু এটা মন দিয়ে শোন, আমি তোকে চাকরি থেকে বের করব না। ম্যাম, আপনাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমি নিজ থেকে চাকরি ছাড়তে পারবো না, তাই এমনটা করছেন। সমস্যা নেই, করেন। কিন্তু আমার ডিউটি বাদে অন্য কিছু করানোর চেষ্টা করলে আমি করতে পারবো না। আর হ্যাঁ, আমাকে দ্বিতীয়বার থাপ্পড় দেওয়ার কথা ভুলেও ভাববেন না। এই বলে আমি ম্যামের কেবিন থেকে চলে আসলাম। আর আমার এমন কথা শুনে নীলা রেগে মেগে টেবিলের উপর একটা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, তোকে তো আমার গোলাম বানিয়ে ছাড়বো। তখন তোর এই দেমাগ কোথায় থাকে সেটাও আমি দেখব। আমার উপর গরম দেখাও, তাও একজন সামান্য কর্মচারী হয়ে। এদিকে আমি কেবিনে এসে নিজে নিজে বলতে লাগলাম, শালার কীভাবে নিজেকে? টাকা পয়সা আছে বলে কি অন্য কাউকে চোখে লাগে না? ম্যাম এই টাকার গরম অন্য কাউকে দেখাতে পারে, কিন্তু আমাকে না। বলে আমি আমার কাজ করতে লাগলাম। ঘন্টা কয়েক পর নীলা ম্যামের কেবিন থেকে ডাক পড়ল। আমি মুখে একটা বিরক্তকর ভাব নিয়ে ম্যামের কেবিনে গেলাম। আর ম্যাম কেমন করেছেন আমার দিকে তাকিয়ে আছে, যার তাকান আমার কাছে মোটেও ভালো লাগছে না। ম্যাম আমাকে ডেকেছেন। এই নে গাড়ির চাবি, নিচে গিয়ে গাড়ি বের কর। ম্যাম গাড়ি কেন? তোকে যেটা বললাম সেটা কর, ছোট লোক। আমি আর কিছু না বলেই নিচে গিয়ে গাড়ি বের করে গাড়িতে বসে থাকলাম। এই, অফিসে চল, ওখানে মিটিং আছে। আমি ঠিক আছে বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর সে অফিসের সামনে গাড়ি থামাতে, কিরে, গাড়ি কেন থামালি? ম্যাম চলে এসেছি। গুড। এখন এই ফাইলটা নে, আর এই অফিসের সাথে যে ডিলটা হবে সেটা করে আয়। নীলার মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। ম্যাম এটা কি করে হয়? হঠাৎ করে আমি মিটিং সামলাবো? ম্যাম এটা আমি করতে পারবো না। দেখ, মাথা গরম করিস না। তুই বলছিস তোর কাজের মতো কাজ দিতে, এখন গিয়ে ডিলটা ফাইল করে আয়। আর হ্যাঁ, যদি ডিলটা ফাইল না পারিস তাহলে 1 কোটি টাকা ফাইন দিতে হবে। ম্যাম এ কেমন কথা? আমার কোনো প্রস্তুতি নেই, তাছাড়া ফাইলগুলো আমি করিনি, যার কারণে ফাইলের কোনো ধারণাও নেই। তার থেকে বড় কথা, মিটিংটা কিসের হবে সেটাও জানি না। নীলা আমার কথা শুনে মনে মনে বলল, আমি তো এটাই চাই চান্দু। দেখ, চুক্তি অনুযায়ী 6 মাসে তোর কোনো কাজে আমার ভুল পেলে আমরা তোকে চাকরি থেকে বের করে দিতে পারবো, কিন্তু অন্যায় করলে আমরা তোকে শাস্তি দিতে পারবো। আর সেটা যেটাই হোক তোকে মেনে নিতে হবে। আর তোর অন্যায় হবে তুই ম্যামের সাথে বেয়াদবি
আমার কথা না শোনা আর ডিল কমপ্লিট না করা। বস তুই আটকে গেছো, এখন গিয়ে ডিলটা ফাইল করে আসো, আর নয়তো গুনে গুনে টাকাগুলো দিয়ে দিতে পারো। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এখন আর কিছু বলে বাঁচতে পারবে না ব্রো, এখন সুন্দর মতো কাজে লেগে পড়ো। এখন আমার কিছুই করার নেই, আমি এখন অসহায়। এদের মতো টাকাওয়ালা সবই পারে, যেটা ইচ্ছে করতে পারে, কারণ তারা টাকাওয়ালা। মনে মনে এটা বলে অফিসের দিকে যেতে লাগলাম। আর এদিকে আমার যাওয়ার দিকে নীলা একটা শয়তানি হাসি দিয়ে বলল, এইবার আমার গোলাম হতে তোকে ঠাকাই কে? এইদিকে আমি অফিসের ভেতরে ঢুকে মিটিং সম্পর্কে ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম ওদের বস নাকি মিটিং আছে, তাই আমাকে বসতে হবে। তাই আমি দেরি না করে ওয়েটিং রুমে বসে পড়লাম। আর তখনই মাথায় আসলো ফাইলটি একটু দেখি, যাতে হালকা হলেও একটু ধারণা নিতে পারি। এটা বলে ফাইলটি খুলে দেখতেই আমার চোখ ছানা বড় হয়ে গেল। আর আমি অনেকটা ক্লিয়ার বুঝতে পারছি ম্যাম আমার উপর প্রতিশোধ নিচ্ছে, কারণ আমি ফাইলটা খুলে দেখি ফাইলে অনেক জায়গায় ভুল আছে। আর এই ফাইল নিয়ে যদি আমি মিটিংয়ে যেতাম, তাহলে ডিল ফাইনাল তো দূরে থাক, উল্টো কোম্পানির মালিক আমাকে ঘাট ধরে বের করে দিত। এসব কিছু আর না ভেবেই আমি পকেট থেকে কলমটা বের করে ফাইলটা ঠিক করতে লাগলাম। অনেক কষ্টে ফাইলটা ঠিক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তখনই পিয়ে এসে আমাকে বলে আমাকে নাকি ডাকছে। তাই আল্লাহকে স্মরণ করে নিজেকে ঠিকঠাক করে আমি বসের কেবিনের দিকে যেতে লাগলাম। এইদিকে নীলা গাড়িতে বসে বসে ভাবছে, এই শালাসি কখন গেল, এখন আসার নাম নিচ্ছে না, আমার যে তর্স হয়েছে না। এদিকে আমি কেবিনের সামনে এসে বললাম, আসতে পারি স্যার? কামিং। ভেতর থেকে মেইলি কণ্ঠে আওয়াজ শুনতে বুঝতে পারছি এটা অফিসের বস মেয়ে। তাই নিজে নিজে বললাম, আহমদ, যেমন তেমন কথা বলিস না। এইসব বলতে বলতে কেবিনে ঢুকে সামনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা কার সাথে যেন কথা বলছে। ওই দিকে ফিরে একটু পরে ফোন রেখে আমার দিকে ঘুরতেই মেয়েটা আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকলো। এতে করে আমি একটু নার্ভাস হতে লাগলাম। তারপরে নিজেকে সামলে নিয়ে বললাম, ম্যাম, অনুমতি দিলে মিটিংটা শুরু করতে পারি? ম্যাম আমার কথা শুনে একটা হাসি দিয়ে বলল, তুমি মনে হয় নীলার পিয়ে? জি জি ম্যাম। তাহলে আর কিসের মিটিং? ম্যামের এমন কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো, বুকের হার্টবিট বাড়তে লাগলো। তার কারণ মেয়েটার এমন কথায় হয়তো মেয়েটা নীলাকে চেনে, আর হয়তো মেয়েটাও নীলা ম্যামের সাথে জড়িত। আমি ফেঁসে গিয়েছি, অনেক বড় জালে ফেঁসে গিয়েছি। তা তোমার ভাবনা শেষ হলে তোমাকে কিছু কথা বলতে পারি আমি? মেয়েটার কথা শুনে নিজেই ভাবনা থেকে উঠে এসে আমতামতা করে বলতে লাগলাম, জি জি ম্যাম, বলেন। তখন মেয়েটি বলল, আগে আমরা পরিচিত হইনি। আমার নাম মিলি, আর তোমার নাম আহমদ, তাই না? মিমি ম্যামের কথা শুনে অবাক হয়ে আমি ম্যামের দিকে তাকালাম। আপনি আমার নাম কি করে জানেন ম্যাম? ওটা আমাকে নীলা বলেছে। ওটা বাদ দাও, আমি এখন আসল কথা বলি। চাইলে আমি তোমার ডিল ফাইনাল করতে পারি, কিন্তু আমাকে বলা হয়েছে ডিল ক্যান্সেল করতে। ম্যাম আপনি আমার ফাইল দেখেন, যদি কোনো সমস্যা হয় তাহলে না হয় ডিলটা আমাকে দেবেন না? আমার সাথে ফাইলের কোনো সম্পর্ক নেই। আমার সাথে সম্পর্ক নীলার বিয়ে আসবে একটা ফাইল নিয়ে, আর আমি তা ক্যান্সেল করব। তবে তুমি চাইলে আমি ডিল ওকে করতে পারি, শুধু 2টা শর্ত মানতে হবে। মিমি ম্যামের কথা শুনে বুঝলাম এসব নীলা ম্যামের সাজানো। ম্যাম আমার সাথে কি করতে চায় যে আমাকে এত ফাঁদে ফেলছে? আমি ভাবনা থেকে ফিরে বললাম, ম্যাম তা শর্তটা কি ম্যাম? শর্ত খুব সোজা, আমি তোমার ডিল ওকে করে দিব, আর তার পরিবর্তে তুমি ওই কোম্পানির চাকরি ছেড়ে আমার কোম্পানিতে আসবে। আর 2 নাম্বারটা হলো, তোমাকে একটা কাগজ দিব, ওইটা না দেখে সাইন করবা। তোমার কাছে এখন 3টা পথ আছে, এখন তুমি কোন দিকে যাবে সেটা তুমি ভাবো। মিমির কথা শুনে আমি অনেক চিন্তায় পড়ে গেলাম, যে এদিকে যাই না কেন বিপদ আমার আছেই। যদিও মিমির মতে 3টা পথ আছে, কিন্তু আমার মতে 2টো পথ। কারণ নীলা অফিসের চাকরিটা আমি ইচ্ছে করলেও ছাড়তে পারবো না। আর বাকি 2টো পথ, একটা হলো যদি ডিল ফাইনাল না করি তাহলে নীলা ম্যামকে দিতে হবে 1 কোটি টাকা, যেটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর যদি ডিলটা ফাইনাল করতে হয় তাহলে না দেখে কাগজে সাইন করতে হবে, যেখানে কী লেখা থাকবে আর কী লেখা না থাকবে আমি কিছুই জানবো না। আল্লাহ তুমি বলো আমি এখন কি করব? আমার মাথা এখন ঘুরতে লাগলো, কোন চিপে পড়লাম। আল্লাহ তুমি সাহায্য করো। কি মিস্টার আহমদ, অনেকক্ষণ ভাবলা, কি করবে এখন? ম্যাম আপনি যেমনটা বলছেন, আপনার কোম্পানিতে চাকরি করতে যেটা আমি ইচ্ছে করলেও করতে পারবো না, কারণ এই কোম্পানিতে আমার 6 মাসের চুক্তি আছে। ও, তাহলে তো তোমার কাছে এখন 2টা পথ বাকি আছে। খুব ভেবেচিন্তে পা দেবে মিস্টার আহমদ। এদিকে আমার এখনও মাথায় ঢুকছে না কী করবো। অনেকক্ষণ ভেবেচিন্তে আমি সিদ্ধান্ত নিলাম
আমি না দেখে কাগজে সাইন করব। তার কারণ হলো আমি নীলা ম্যামের কাছে মাথা নত করতে চাই না। ম্যাম, আমি সিদ্ধান্ত নিয়েছি। ও, তা কি ভাবলে? কোনটা করবে? ম্যাম, আপনি আমাকে কাগজ দেন, আমি সাইন করে দিচ্ছি। আর আপনি আমার ডিলটা ফাইনাল করে দেন। ওকে, তোমার যেমনটা ইচ্ছে। এটা বলে আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিতেই আমি কাগজে সাইন করে দিলাম। আর ম্যাম আমার ফাইলে সাইন করে দিল। ধন্যবাদ ম্যাম, ডিলটা ওকে করার জন্য। ওয়েল ডান। আর তোমার জন্য শুভকামনা। তারপর আমি অফিস থেকে বের হয়ে নীলা ম্যামের গাড়ির কাছে যেতে দেখি ম্যাম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি ম্যামের সামনে যেতেই বলল, কি রে, ডিল ওকে করছিস? জি ম্যাম, করেছি। এই নিন আপনার ফাইল। নীলা ম্যাম আমার দিকে একটা মুচকি হাসি দিয়ে ফাইলটা হাতে নিয়ে না দেখে গাড়িতে রেখে দিল। গুড বয়, এখন গাড়িতে ওঠ, অফিসে যেতে হবে। আমি আর কিছু না বলেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে গাড়ি তুলে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে চলে গেল। আর আমি গাড়ি পার্ক করে অফিসে ঢুকে নিজের কেবিনে চলে গেলাম। তখনই রাফি আমার কেবিনে এসে বলল, কি ব্যাপার দোস্ত, অফিসে ম্যাম আসতে না আসতে ম্যামকে পটিয়ে ফেললে? রাফি দোস্ত, এমনিতেই অহংকারী মেয়ের প্যারায় আছি, তার মধ্যে তুই হয়তো কথা বলে মাথা খাস না তো? সত্যি বললে দোষ। তোর মাথা যা এখান থেকে। আমার ঝাড়ি খেয়ে রাফি চলে গেল। আর আমি কেবিনে এসে চিন্তা করতে লাগলাম, না জানো এই কাগজে কী লেখা আছে, আর আমার সামনে এবার কী অপেক্ষা করছে আল্লাহ জানে। তবে আমি সবসময় সব কিছু আল্লাহর উপর ছেড়ে দেব, কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। এইদিকে নীলা তার কেবিন থেকে সিসিটিভিতে চোখ যেতেই একটা মুচকি হাসি দিয়ে বলল, আহমদ, সবে মাত্র শুরু, সামনে দেখো, আগে আগে হতা হে কিয়া। আমার সাথে বেয়াদবি করা কতটা ভয়ঙ্কর সেটা হাড়ে হাড়ে টের পাবি, ছোট লোকের বাচ্চা। তোর জীবন আমি নরক করে ছাড়বো, এটা আমার কথা। এদিকে আমার আব্বু আম্মু বসে কথা বলছে। আচ্ছা, আমরা কি ছেলেটার সাথে বেশি করে ফেলছি না? কিসের বেশি? কিসের বেশি? না, মানে আমি যতটুকু শুনছি আহমেদের অফিসে নতুন বস ওর সাথে তেমন ভালো ব্যবহার করে না। তাই বলছি, আমাদের খুশির জন্য কি ছেলেটার স্বাধীনতা কেড়ে নিব? তুমি একটু বেশিই বুঝো। আর তোমাকে আমার ছেলের সম্পর্কে এত ভাবতে হবে না, শুধু আমার কথা অনুযায়ী চলো, এতেই হবে। আমার ছেলের কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ভালো জানি। প্ল্যান কিন্তু আমার ছিল, তাই। চুপ, একদম চুপ। তোমার প্ল্যান হলে কি হবে, এখন বাস্তবায়ন আমি করব। তোমার যেটা ইচ্ছে সেটা করো, কিন্তু মনে রাখবা, তোমার জন্য যদি আমার ছেলের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। এটা বলেই আম্মু হনহন করে চলে গেল। এদিকে আমি অফিসে কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তাই দেরি না করে রাফি আর মিমকে নিয়ে অফিসের ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার করে খেতে লাগলাম। তখনই মিম জিজ্ঞাসা করলো, আচ্ছা আহমদ, তোমাকে আজ কেমন জিনিস দেখাচ্ছে? কি হয়েছে তোমার? কই তেমন কিছু হয়নি। আরে মিম আহমদ বলবে কেমনে, শালা তো ডুবে ডুবে জল খাচ্ছে। তো জল কি আকাশে উড়ে খায়? রাফি, তোমার কথা বুঝতে পারিনি। আরে তুমি বোঝো নাই, শালা নীলা ম্যামে প্রেমে পড়েছে, তাই তার কিছু ভালো লাগছে না। কি আহমেদ, সত্যি নাকি? হুম। আচ্ছা রাফি, তুই শুধু আমার কথা সবাইকে বলে বেড়াস, কিন্তু তুমি যে কাজের ফাঁকে ফাঁকে একটা মেয়ের দিকে আর চোখে তাকিয়ে থাকো, সেটা কে বলবে? হ্যাঁ, আমার এমন কথা শুনে মিম রাফির দিকে রাগি চোখে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। এদিকে রাফি আমার কথা শুনে মনে মনে বলল, ধের, কি জন্য এই পাগলাটা রেখে পাইলাম। এখন যদি সে উল্টাপাল্টা কারো নাম বলে তাহলে তো আমার প্রেম হওয়ার আগে ব্রেকআপ হবে। আরে দোস্ত, আর মজা করিস না তো, যা। আমি তোর সাথে মজা করছি, তুই আমার সাথে এখন সমান সমান। এই তো শালা এবার লাইনে আসছে। তারপর তিনজন আড্ডা দিতে দিতে খাবার খেয়ে নিজের কেবিনে চলে গেলাম আর কাজ করতে লাগলাম। তখনই নীলা ম্যামের কেবিন থেকে আমার ডাক পড়ল। আমি দেরি না করে ম্যামের কেবিনের সামনে গেলাম। ম্যাম, আসবো? আয়। তারপর আমি কেবিনে ঢুকে ম্যামের সামনের চেয়ারে যখনই বসতে যাব তখনই ম্যাম বলল, এই কি করছিস তুই? বসতেছিস কেন? আমার সামনে তোর বসার কোনো যোগ্যতা আছে যে হুট করে বসা যাচ্ছিস? আরে তোর অনেক ভাগ্য, বুঝলি, কারণ তোর মতো ফকির তো এই অফিসে চাকরি করার মুরুদ নেই। তা ম্যাম, আমার যদি এখানে বসা বা এই অফিসে চাকরি করার যোগ্যতা না থাকে তাহলে আমাকে বের করে দিন। শুধু শুধু আমাকে অফিসে রেখে নিজের অফিসটাকে নিচে নামাচ্ছেন কেন ম্যাম? না চান্দু, ওটাই তো আমি করব না। এটা করলে আমার প্রতিশোধ কেমন করে নেব? দেখ, তোর জন্য যদি আমার কোম্পানি লস খায় তাহলে খাবে, তারপরেও আমি তোর জীবন কালো আধার নিয়ে আসবো। ম্যাম, যত অন্ধকারই হোক না কেন
আলোর আগমন রাত শেষে হয়ে যায়। একটা কথা কি জানিস, তুই জীবনে অনেক কষ্ট পাবি। তাও কেন জানিস? কেন ম্যাম? তার কারণ নিজের লেভেল না দেখে তুই মানুষের সাথে তর্ক করিস, আর যেটা তোর জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। ম্যাম, আমি কখনো তর্ক করি না। আমি সবসময় সত্যি কথা আর মানুষের ভুলগুলো হাত দিয়ে ধরিয়ে দিই। এখন সেটাকে মানুষ তর্ক ভাবতে পারে, আবার আমাকে ধন্যবাদও দিতে পারে। এখন সেটা যে যেমন সে তেমনই ভাববে, তাই না ম্যাম? আমার কথা শুনে নীলা ম্যাম আমার গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে উল্টাপাল্টা বলার? এই, আমি কার সাথে তর্ক করি? ম্যাম আমি কিন্তু আপনার নাম ধরে বলিনি, তাহলে আপনি কেন শুধু শুধু নিজের গায়ে টেনে নেবেন? যাকগে, আমি আপনার সাথে এখানে ঝগড়া করতে আসিনি। আমাকে কেন ডেকেছেন এটা বলেন। শালার ভাব থেকে বাঁচি না। এমন ভাব নিয়ে কথা বলবে যেন অফিসটা তার বাপের। দাঁড়াও শোনা, একটু ওয়েট করো, তারপর তোমার সব ভাব বের করছি। এটা বলেই পিয়নকে ডাক দিল। জি নীলামা, বলো কি বলবা? চাচা আপনার কাছে যে ফাইলটা পাঠিয়েছে সেটা ওনার হাতে দিন। ওকে মা। এই বলে পিয়ন চাচা কেবিনের বাইরে গিয়ে একটু পরে আমার কাছে এসে আমার হাতে ফাইলটা ধরিয়ে দিল। ম্যাম, এটা কিসের ফাইল? খুলে দেখ কিসের ফাইল। আমি ম্যামের কথা মতো ফাইলটা খুলে সেখানে একটা কাগজ দেখতে পেলাম। তারপর সেটা বের করে নীলার দিকে তাকাতেই ওই লুচ্ছাদের মতো আমার দিকে না তাকিয়ে কাগজটা পড়ে দেখ। তারপর আমি আর কিছু না ভেবেই কাগজটা পড়তে লাগলাম। আর কাগজের লেখা পড়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি শুধু নীলা ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার মুখ দিয়ে কোনো কথা বলার শক্তি পাচ্ছে না। একটা মেয়ে এতটা খারাপ কিভাবে হতে পারে? কিরে, কাগজটা পড়ে কি বাক শক্তি হারিয়ে ফেলছিস নাকি? আমি এখনো চুপ। আচ্ছা, তোমার ঘোর কাটাতে আমি তোমাকে শুনছি। এটা বলে ম্যাম আমার হাত থেকে কাগজটা নিয়ে পড়তে লাগলো। কি মিস্টার আহমদ, এখন সবকিছু ক্লিয়ার শুনতে পেয়েছো তো? শোন, আরো ক্লিয়ার করে দেই। তুই 6 মাস আমার গোলাম হয়ে থাকবি, কিন্তু এর ভেতরে তুই কখনো বলতে পারবি না, আমার চাকরি আর করতে পারবি না। আর আমার কথা যদি না শুনিস তাহলে তো আর কিছু বলারই নাই। ম্যাম, আপনি এই কাজটা ভালো করেননি। সামান্য একটা বলের জন্য আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন, যেখানে আমার কোনো দোষ নেই। চুপ, ছোট লোকের বাচ্চা। সামান্য ভুল হতে পারে তোদের জন্য, কিন্তু আমার কাছে এটা ভুল, কিন্তু অনেক বড় ভুল। আজ পর্যন্ত কারো সাহস হয়নি এই নীলার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার। আর তুই সামান্য চাকর হয়ে আমাকে অপমান করছিস, আমাকে তোর দামাক দেখাচ্ছিস। আর আমি এইসব কি করে সামান্য ভাববো? তাছাড়া এখন এত কিছু বলার সুযোগ নেই। ম্যাম, আপনাদের কাছে সব কিছু সম্মানে লাগে, কারণ আপনারা বড় লোক, আপনাদের টাকার পাওয়ার আছে, তাই আমাদের মতো মানুষকে নিজের আঙ্গুলের ইশারায় নাচাতে পারেন। সমস্যা নেই ম্যাম, মাত্র 6 মাস তো, যা করার করবেন। এর জন্য মেরে ফেলেন, কারণ আমরা যদি আবার বেঁচে যাই তাহলে আপনাদের সম্মানে লাগতে পারি। এখন এত বেশি পটর পটর না করে যা, আমার জন্য চা বানিয়ে নিয়ে আয়। আমি আর কিছু না বলে নীলা ম্যামের জন্য চা করতে গেলাম। আমি জানি আমার আর কিছু বলাতে এই মেয়ের কিছুই হবে না, কিন্তু এই নীলা তার এই অহংকারের জন্য একদিন অনেক কান্না করবে, এটা নিশ্চিত বলে দিলাম। আমি এখন সবার গোলাম, বাসায় গোলাম, অফিসেও গোলাম। সবাই শুধু আমাকে নাচায় আর আমি নাচি। সবাই সবার সুখটা খুঁজলো আর আমাকে সেই সুখের বলিদান দিল। জীবনের এতটুকু চলার পথে অনেক শিক্ষা পেয়েছি, কিন্তু আজ যে শিক্ষাটা পেলাম সেটা হলো শ্রেষ্ঠ শিক্ষা। কাউকে কখনো ভুল ধরিয়ে দিতে নেই। এতে কি হবে জানেন? তার তো ভালো হবে, কিন্তু আপনার 12টা বাজাবে সে। এসব নিজে নিজে বলতে বলতে চা বানিয়ে ম্যামের কেবিনে ঢুকে বললাম, ম্যাম এই নিন আপনার চা। এ কথা বলতেই নীলা আমার হাত থেকে চাটা নিয়ে একবার চুমুক দিয়ে বলল, বাবা, চা তো সুন্দর বানিয়েছিস। তা তুই চায়ের দোকান না দিয়ে এখানে কাজ করতে আসলি কেন? তোর মতো ছোট লোককে এমন চা বানাতেই মানায়, কোনো অফিসে চাকরি করতে নয়। ম্যাম আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে নীলা ম্যাম আমাকে চুপ করে দিয়ে বলল, ভুলেও তোর এই নাকের নিচের থোপড়াটা চালাবি না, তা না হলে এর পরিণাম ভালো হবে না। নীলা ম্যামের এমন কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। শালার এখন ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। কেন যে কাগজে সাইন করতে গেলাম? তার থেকে ভালো ডিল ওকে না করে যা শাস্তি তা মাথা পেতেই নিতাম। যদি জেল হতো তাও ভালো হতো, তবুও ওই ডাইনির অত্যাচার সহ্য করতে হতো না। কিরে ছোট লোক, এখানে দাঁড়িয়ে আবার কোন জগতে পাড়ি দিলি? নীলার কথায় ভাবনা থেকে ফিরে বললাম, কই কিছু না ম্যাম। ও, সেটা যাই হোক, তোকে কি বলতে বলেছি তা মন দিয়ে শোন। জি ম্যাম বলেন। শোন, প্রতিদিন আমাকে বাসা থেকে অফিসে নিয়ে আসবি, আবার অফিস থেকে বাসায় দিয়ে আসবি।
তারপর এখানে এসে নিজের কেবিনে কাজ করবি। আমি যেটা করতে বলবো সেটা করবি। আমি কোথাও গেলে আমাকে নিয়ে আসবি। আর হ্যাঁ, আমি যখন যে মুহূর্তে তোকে আমার সামনে আসতে বলবো তখন চলে আসবি। নীলা ম্যামের কথা শুনে আমি কী বলবো বুঝতে পারছি না। সেই সব কাজ কোনো মানুষকে দিয়েছে বলে মনে হচ্ছে না, মনে হয় কোনো রোবটকে দিয়ে করতে বলছে। ম্যাম, আমি সব কেমনে করব? আমি তো একটা মানুষ, তাই না ম্যাম? তুই এসব করতে পারবি না মানে? মানুষের সাথে তর্ক যেভাবে করিস আর হাত দিয়ে ভাত যেভাবে খাস সেইভাবে করবি। ম্যাম, এইসব আর এইসবের কি কোনো মিল আছে? ওটা আমার দেখার টাইম নাই। আর হ্যাঁ, আমি যেটা বললাম সেটাই হবে। এখন চুপচাপ আমার কেবিন থেকে গিয়ে কাজ কর। ম্যামের কথা শুনে ম্যামের কেবিন থেকে বের হতে যাব, তখনই নীলা ম্যাম আবার ডেকে বলল, শোন, তোর নাম্বারটা দিয়ে যা, কখনো দরকার পড়লে কল দিতে হবে। আমি কিছু না বলে নাম্বার দিয়ে চলে আসলাম নিজের কেবিনে। তারপর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। কেন মা বাবা তোমরা আমার সাথে এমনটা করলে? দেখো, তোমাদের নিয়ম নীতির জন্য আজ একটা মেয়ে চাকর হয়ে গেছে, নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আজ নিজের কিছু নেই বলে এমনটা আমার সাথে হচ্ছে। না জানি আরও কত কিছু সহ্য করতে হয় আমাকে। এইসব ভেবে আমি কাজে মন দিলাম। এদিকে আমার এমন মন খারাপ দেখে নীলা মুসকে মুসকে হাসছে আর বলল, তোর ওই মুখের হাসিটা কেড়ে নিয়ে আমার যে কত ভালো লাগছে সেটা কাউকে বোঝাতে পারবো না। এখন তো হাসি গিয়েছে, সামনে আরো কত কিছু যে যাবে তা নিজেও ভাবতে পারবি না। এটা বলে নীলাও কাজ করতে লাগলো। এভাবে কাজ করতে করতে কখন যে অফিস টাইম শেষ হয়ে গেছে টেরই পাইনি। কোত্থেকে যেন রাফি এসে বলল, কিরে দোস্ত, যাবি না বাসায়? না রে দোস্ত, তুই যা, আমার কাজ আছে। তোর কি কাজ সেটা আমি জানি। সারা উল্টোপাল্টা কথা বলবি তো মিমকে আমি কিছু একটা বলে তোর প্রেম হওয়ার আগে খতম করে দেব। ভাই, তোর কাছে মাফ চাই, এমন কথা আর কমো না। আর তুইও কিছু বলিস না, থাক আমি গেলাম। এটা বলে রাফি চলে গেল। আর এদিকে আমার কাজ শেষ হতে আমি কেবিনে বসে ফোন টিপছি, তখন অচেনা একটা নাম্বার থেকে কল আসলো। আমি কিছু না ভেবেই দূরে হ্যালো হ্যালো বলতে বলতে ওই পাশ থেকে বলে উঠলো, ওই কেবিনে এসে চাবি নিয়ে গাড়ি বের কর। এই কে আপনি? আর কিসব বাজে বাজে কথা বলছেন? কি বললি? ছোট লোকের বাচ্চা, আমি কে? তাড়াতাড়ি কেবিনে আয়, তারপর বুঝিয়ে দিব আমি কে আর কি জিনিস। মেয়েটার এমন কথায় আমি এখন বুঝতে পারছি এটা ম্যাম। আমি দেরি না করে ম্যামের কেবিনে যেতেই টাস টাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ছোট লোক, তোর সাহস কি করে হয় আমার পরিচয় জানার? আমি গালে হাত দিয়ে বললাম, আসলে ম্যাম সরি, আমি বুঝতে পারিনি ওটা আপনি ছিলেন, কারণ আপনার নাম্বার সেভ ছিল না। হয়েছে, আর কিছু বলতে হবে না। এই নে চাবি, যা তাড়াতাড়ি গাড়ি বের কর। এটা বলে গাড়ির চাবি আমার দিকে ছুঁড়ে মারলো। আমার বলার অনেক কিছুই ছিল, বাট কিছু বলতে পারছি না, কারণ আমি অন্যের গোলাম। আমি কিছু না ভেবে চাবিটা নিয়ে নিচে গিয়ে গাড়ি বের করলাম। একটু পরে নীলা গাড়িতে বসে বলল, ওই জায়গায় নিয়ে চল। ম্যাম একটা নদীর তীরে নাম বলল, কিন্তু সন্ধ্যাবেলায় নদীর তীরে কেন? হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। আমি এত কিছু না বলে ঠিকানা অনুযায়ী গাড়ি চালাতে লাগলাম। অনেকক্ষণ পরে সেই জায়গায় চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো, আর আমি গাড়িতে বসে থাকলাম। হুদাই তাদের মাঝে গিয়ে কী করবো, তাই তার থেকে ভালো গাড়িতে বসে থাকি এটা ভেবে ফোন টিপতে লাগলাম। তখনই জানালা দিয়ে কেউ আমার ফোন কেড়ে নিল। আমি সাথে সাথে তাকে দেখে নিলাম ম্যাম, আর আমাকে বলল, গাড়ি থেকে নাম। আমি নামতেই নীলা ম্যাম আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিল। ওই ছোট লোকের বাচ্চা, তোকে কি এখানে এনেছি গাড়িতে বসে থাকার জন্য? আমি গালে হাত দিয়ে কিছু বললাম না। তাহলে কোন সাহসে গাড়িতে বসে ফোন টিপতেছিস? আমি গালে হাত দিয়ে বললাম, সরি ম্যাম, আর এমন ভুল হবে না। তোদের ছোট লোকদের একটা সমস্যা, সরি ছাড়া আর কিচ্ছু বলতে পারিস না। আয় আমার পেছন পেছন। এই বলে আমার ফোন আমার দিকে দিয়ে নীলা ম্যাম সামনের দিকে হাঁটতে লাগলো, আর আমি তার পেছন পেছন হাঁটতে লাগলাম। আচ্ছা ম্যাম, যদি রাগ না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বল। এখানে কি আপনি প্রতিদিন আসেন? আমি প্রতিদিন আসি। দেশে আসার পরে একদিন এই জায়গায় ঘুরতে আসছিলাম বান্ধবীদের সাথে। তখন থেকেই আমার ভালো লাগে এই জায়গাটা। সুন্দর ঠান্ডা কমল হাওয়া, নিস্তব্ধ নদীর পানি আর কোলাহলমুক্ত পরিবেশ, একটা অপরূপ সৌন্দর্যের ঘেরা এই জায়গা। এখানে আসলে সারাদিনের সকল ক্লান্ত দূর হয়ে যায়। তাই আমি এখানে প্রতিদিন আসি, আর মাঝে মধ্যে বান্ধবীরাও। ও, ম্যামের এমন কথা শুনে মনে মনে বললাম, আরে আমার প্রকৃতি প্রেমীরে, আমার একটা কথা মাথায় আসে না, এই পাথর মনে কোমলীদের অনুভূতি আসলো কোত্থেকে? আজ তো একটা পেতনি, শাকচুন্নি কোথাকার। কিছু বলার আগেই হাত বেশি চলে, ডাইনি একটা, শুধু ছোট লোক ছাড়া আর কিছু বলতেই পারে না। ইচ্ছে করে থাপ্পড় দিয়ে সব অহংকার মাটিতে মিশিয়ে দিতে। এসব ভাবতেছি তখনই নীলা ম্যাম আমাকে বলল, ওই আহমেদ,
এই নে 1000 টাকা, আর আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আয়। আমি আর কিছু না বলেই আইসক্রিম এনে ম্যামকে দিলাম, বাকি টাকা ম্যামকে দিয়ে দিলাম। আর ম্যাম আমার হাত থেকে আইসক্রিম নিয়ে নদীর তীরে দাঁড়িয়ে আইসক্রিম খেতে লাগলো। সাথে প্রকৃতির ঠান্ডা হাওয়া তো আছেই। এমন সময় আমার চোখ গেল নীলের আইসক্রিম খাওয়ার দিকে। মেয়েটা একদম বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। এখন দেখলে বোঝাই যাবে না এই মেয়ে একটা নিউক্লিয়ার বোম, যেটার শব্দ কম আর ক্ষমতা বেশি। যাক, এই মেয়ের ব্যাপারে এত কিছু ভাবা আমার জন্য ক্ষতি। এইসব ভাবা বাদ দিয়ে আমি নদীর তীরের দিকে তাকিয়ে প্রকৃতির মাঝে ডুব দেওয়ার চেষ্টা করছি। রাতের বেলাতে নদীর আলাদা একটা সৌন্দর্য আছে, বরং আলাদা একটা শান্তি বিরাজমান করে, যেটা দিনের বেলায় হয় না। বিধ্বস্ত এই নদীর মাঝে অনেক মানুষের ভিড়ে আমি এক নিস্তব্ধ মানুষ। নদীর তীরে থেকে কখনো নদীকে বুঝতে পারবে না, তেমনি আমার পাশে থেকে আমাকে কেউ বুঝতে পারবে না। আহমেদ, ওই আহমেদ, বাচ্চা কোথায় হারালি? আমি মনে মনে এইসব ভাবছি, তখনই নীলা ম্যাম আমাকে ডাকতে লাগলো। আমি ভাবনা থেকে ফিরে বললাম, কি 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 ম্যাম বলেন? কোথায় হারালি? আসলে ম্যাম, ঠান্ডা হওয়া নিস্তব্ধ নদীর মাঝে চাঁদের আলোতে হালকা আলোকিত পানির স্তরগুলো মন দিয়ে দেখছিলাম। তোর মন দিয়ে দেখা হলে আমার জন্য বাদাম নিয়ে আয়। এই নে টাকা। তারপর আমি বাদাম নিতে চলে গেলাম। একটু পরে বাদাম এনে ম্যামকে দিলাম। আর আমি যখন টাকা দিতে যাব তখন ম্যাম বলল, থাক, তোর কাছে রেখে দে, পরে লাগতে পারে। আমি আর কিছু বললাম না। এই নে, আমাকে বাদামের খোসা ছাড়িয়ে দে, আর আমি খাবো। এই বলে ম্যাম আমার কাছে বাদাম নিয়ে বলল, ম্যাম, আমি আপনার চাকর, আমি ছোট লোক, তাহলে কি আপনি আমার হাতে খোসা ছাড়ানো বাদাম খেতে পারবেন? তুই একটু বেশি বুঝিস। তোকে তো এনেছি আমার চাকরি করার জন্য, সো যেটা বলছি ওইটা কর, ছোট লোক একটা। নদীর পাড়ে হাঁটতে লাগলো, আর আমি তার পেছন পেছন হাঁটছি, আর বাদামের খোসা ছাড়িয়ে ম্যামকে দিচ্ছি, আর ম্যাম খাচ্ছে। আমার এই কাজটা ম্যাম ভাবছে আমি তার চাকরগিরি করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি তার বয়ফ্রেন্ড আর ম্যাম আমার গার্লফ্রেন্ড। না মানে যেভাবে বাদাম খাওয়াচ্ছি আমার কাছে এমনটাই মনে হলো। ও, আপনারা আবার বলে দেবেন না কিন্তু এই ডাইনিকে। এইভাবে আরও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলো ম্যাম, সাথে আমিও। অনেক হয়েছে, এখন বাসায় যাব, চল আমাকে বাসায় দিয়ে আয়। এটা বলে দুজন গাড়ির দিকে আসতে লাগলাম। তারপর গাড়ি কাছে এসে গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ি ম্যামের বাসার সামনে দাঁড় করাতেই ম্যাম গাড়ি থেকে নেমে বলল, ওই গাড়ি গ্যারেজে রেখে বাসায় চলে যা, আর কাল সময় মতো চলে আসবি। ওকে ম্যাম। এটা বলতেই আমার মনে পড়ে গেল ম্যামের টাকাগুলোর কথা। আমি ম্যাম বলে ডাক দিতেই ম্যাম পেছনে ঘুরে বলল, কি রে, আবার কি হলো? ম্যাম, আপনার টাকাগুলো নেন। আচ্ছা, নেমে আমাকে দে। আমি দেরি না করে গাড়ি থেকে নেমে ম্যামের দিকে টাকাগুলো বাড়িয়ে দিলাম। এতে নীলা ম্যাম মুখে একটা হাসিতে আমার দিকে হাত বাড়ালো ঠিকই, কিন্তু হাত আমার গালে পৌঁছালো। ছোট লোক খ্যাত, তোর কি আমাকে ফকির মনে হয় যে তোকে দেওয়া টাকাগুলো আমি নেব? আমি গালে হাত দিয়ে বললাম, ম্যাম, কিন্তু টাকাগুলো তো আপনি আমাকে কিছু আনতে দিয়েছিলেন, আর এগুলো বেঁচে গিয়েছে তাই আপনাকে দিলাম। তাতে কি হয়েছে? আচ্ছা যা, তোকে দান করে দিলাম, এখন যা তো, ভালো লাগছে না। ম্যাম, আমি গরিব কিন্তু ফকির না। এটা বলে ম্যামকে তার টাকাগুলো দিয়ে আমি গাড়ি পার্ক করে ম্যামদের বাড়ি থেকে বের হয়ে গেলাম। আর এদিকে নীলা ম্যাম দাঁড়িয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, আর মনে মনে বলছে, এই ছেলেকে কি করলে এই ছেলে দেমাগ কমবে? যাই করি না কেন, এই ছেলে আমার সাথে দেমাগ দেখাবেই, কালায় তারপর দেখাবো। এই কথা বলে নীলা হনহন করে বাড়ির ভিতরে চলে গেল। এইদিকে আমি একটা রিক্সা নিয়ে বাসায় পৌঁছেই কলিং বেল দিতেই, রুহির দরজা খুলে দিতেই আমি ভেতরে ঢুকতে যাব, তখনই রুহি পথ আটকে বলল, ওই কোথায় যাচ্ছিস? তোর শ্বশুর বাড়িতে, সামনে থেকে শর্ত ভালো লাগছে না। আমার চকলেট দে, তারপর যেতে দিব। ও সরি বোন, আনতে ভুলে গিয়েছি। এটা বললে তো হবে না, আমার চকলেট লাগবে, না হলে তোকে ভিতরে ঢুকতে দিব না। লক্ষ্মী বোন আমার এমনটা করে না, কাল ডাবল নিয়ে আসবো, সাথে ফুচকাও। আজ যেতে দে, অনেক ক্লান্ত। কাল যদি না আনিস তোকে বাসায় ঢুকতে দিব না। এই বলে পথ থেকে সরে দাঁড়ালো, আর আমি রুহির গাল টেনে দিয়ে বললাম, ঠিক আছে আমার পেতনি বোন। এটা বলে দৌড় দিলাম। আর এদিকে রুহি রেগে বলল, ছাগলের বাচ্চা, গরুর আব্বা, ইতর, তোকে আমি ছাড়বো না, আমাকে পেতনি ডাকা, তাই না? এটা বলে আমার পিছনে যেতে যাবে, আবার কি মনে করে যেন গেল না। এদিকে আমি রুমে বসে একলাফে বিছানায় গাইলে দিলাম। আজ ডাইনিটা অনেক দৌড়ানি খেয়েছে। ইস, আমার এত সুন্দর কিউট গালটারে ডাইনিটা মেরে 12টা বাজিয়ে ফেলেছে। আঙ্কেল কি খায় বড় করে সাল্লাই জানে, কি শক্তি। কিছুক্ষণ এইভাবে বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। রুমে কিছুক্ষণ শুয়ে থাকতেই আম্মু খাবার খেতে ডাকলো, তাই খাবার খেতে গেলাম। নিচে এসে খাবার টেবিলে বসে চুপচাপ খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে গেলাম। হঠাৎ মাঝরাতে ফোনের আওয়াজে
আমার স্বাদের ঘুমটা ভেঙে গেল। তাই একরাশ বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখি নীলা ম্যাম। এই মেয়ে এত রাতে ফোন কেন দিল, এটা ভেবে ফোনটা রিসিভ করে কানে লাগাতেই ওপাশ থেকে নীলা বলে উঠল, ওই শোন, আমার আইসক্রিম আর কাচ্চি খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি নিয়ে আয়। ম্যাম আপনি ঠিক আছেন তো? আমি ঠিকই আছি, এত কথা না বলে যেটা বললাম সেটা কর। ম্যাম রাত বাজে 3টা, আর এখন কিভাবে আইসক্রিম আর কাচ্চি নিয়ে যাব? এখন কি কোনো রেস্তোরাঁ খোলা থাকবে? শোন ছোট লোক, তোকে এত কথা বলতে বারণ করছি না? তুই আমার চাকর, আমি যখন যেটা বলবো ওটা করতে হবে। আর কোনো কথা না বলে 30 মিনিটের মধ্যে আমার জন্য কাচ্চি আর আইসক্রিম নিয়ে আয়। এটা বলে নীলা ম্যাম ফোনটা কেটে দিল। আর আমি বললাম, নিশ্চিত শালির মাথায় সমস্যা আছে, এত রাতে কেউ কি এসবের বায়না করে? এমনভাবে বলছে যেন আমি তার লাং লাগি। এটা বলে আমি একজনকে কল দিলাম। নয়ন, কোথায় তুই? জি স্যার, আমি তো বাসায়। তা স্যার কিছু কি সমস্যা হয়েছে? না, ও হয়নি। আমার একটা কাজ কর, আমার জন্য 2টা আইসক্রিম আর 2 প্যাকেট কাচ্চি নিয়ে আয় 15 মিনিটের মধ্যে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো। এটা বলেই ছেলেটা ফোন কেটে দিল। এখন আপনাদের মনে একটা প্রশ্ন, কে ছেলেটা? আর আমার মধ্যে একটা ছোট লোককে স্যার কেন বলছে? গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। কিছুক্ষণ পর নয়ন ফোন দিয়ে বলল, স্যার ভিতরে আসবো নাকি নিচে আসবেন? তুই থাক, আমি আসতেছি। এটা বলে আমি বাসা থেকে বের হয়ে নিচে গেলাম। এই নিন আপনার জিনিস। আমি প্যাকেট 2টা হাতে নিলাম। কাজ কেমন চলছে? স্যার ভালো তালছে, বাট আপনি ছাড়া ভালো লাগে না। আচ্ছা স্যার, কখন আসবেন? ছেলেটার কথা শুনে একটা মুচকে হাসি দিলাম। তোমাদের স্যার ম্যাডাম যেদিন আসতে বলবে। স্যার আমি বুঝলাম না স্যার, আপনার সাথে এমনটা করলো কেন? যেখানে আমি নিজেই জানি না সেখানে তুমি কেমনে জানবা? আচ্ছা এখন তুমি যাও, আর মন দিয়ে কাজ করবা, কেমন? ওকে স্যার। এই বলে ছেলেটা তার গাড়ি নিয়ে চলে গেল। আর এদিকে আমি আইসক্রিম আর কাচ্চির প্যাকেট হাতে নিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 10 মিনিট সময় আছে। আমি দেরি না করে আমাদের গ্যারেজে ঢুকে আমার বাইকটা বের করে স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। অনেক শান্তি লাগছে অনেক দিন পর নিজের বাইকটা চালাতে পেরে। বাবা তো আমাকে বাইক ধরতে দেবে না, তাছাড়া এখন বাবাও দেখবে না, তাই বাইক নিয়ে বের হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যে নীলা ম্যামের বাসায় গিয়ে দূরে বাইক রেখে হেঁটে বাসার সামনে চলে আসলাম, যাতে নীলা ম্যাম বাইক দেখতে না পারে। তারপর ফোন বের করে বললাম, ম্যাম আপনি কই? আমি তো চলে এসেছি। ওকে, বাসার দরজা খোলা আছে, বাসার ভেতরে এসে সিঁড়ির ডান পাশের রুমের সামনে এসে নক দিবি। তবে একটা কথা, বাসার দারোয়ান যেন কিছু জানতে না পারে। তাহলে কিভাবে যাব? দেওয়াল টপকে আয়। আমি ওকে বলে ফোন কেটে আস্তে করে দেয়াল টপকে ম্যামের বাসার ভিতরে ঢুকতে লাগলাম। শালারাজ নিজে কেমন জানি নিজেকেই কয়েকটি ক্যারেক্টারের মানুষ মনে হচ্ছে। প্রথমে ডাইনির জন্য খাবার আনার সময় মনে হচ্ছিল নিজের জিএফের জন্য নিয়ে যাচ্ছি, আর এখন চোরের মতো লাগছে। দেয়াল টপকে চোরের মতো বাসায় ঢোকার সময় আমি এখন ভেবে পাচ্ছি না নিজেকে কি মনে করব। এইসব বলতে বলতে বাসার ভেতরে ঢুকে সেই ডান পাশের রুমটার সামনে আস্তে করে নখ দিতে নিলাম। দরজা খুলে বলল, আয় ভেতরে আয়। আমি ভেতরে গিয়ে ম্যামের হাতে 2টা প্যাকেট ধরিয়ে দিয়ে বললাম, ম্যাম এখানে সব কিছু 2টা করে আছে, যত ইচ্ছে তত খান, আমি এখন আসি। এই বলে জেনে রুম থেকে বেরোতে যাব, তখনই নীলা আমাকে বলল, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আগে আমার কথাটা শোন। আমি দাঁড়িয়ে পিছন করে বললাম, জি বলেন। তুই এই রেস্তোরাঁ থেকে খাবার আনলি কিভাবে? এটা বলে আমি বিরিয়ানির প্যাকেটের দিকে তাকাতেই চমকে উঠলাম আর মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম। আমি খেয়াল করিনি বিরিয়ানির প্যাকেটে রেস্তোরাঁর নাম আছে। কি হলো, কি ভাবছিস? তুই এত দামি রেস্তোরাঁ থেকে কিভাবে খাবার আনলি? এই রেস্তোরাঁ থেকে যেমন মানুষ গিয়ে খাবার খেতে বা আনতে পারে না। ম্যামের এমন কথা শুনে আমি থতমত খেয়ে বললাম, ম্যাম আসলে মানে আপনার আদেশ পালন করে বাসা থেকে বের হয়ে অনেক জায়গায় ঘুরেও কোনো রেস্তোরাঁ খোলা পাইনি ওইটা ছাড়া। আর আমার বিকাশে প্রায় 5,000-এর মতো টাকা ছিল, তাই আর কিছু না ভেবে ওই রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে আসলাম। তাছাড়া আপনার মতো একটা বড় লোক ফুটপাতের খাবার তো আর খাবেন না, তাই আর কিছু ভাবলাম না। ও আচ্ছা, এই নে টাকা। সরি ম্যাম, আমি টাকা নিতে পারবো না। কেন? এটা তো তোর পাওনা টাকা, তাই দিলাম। ম্যাম এগুলো আপনার আদেশ না মনে করে আমার থেকে গিফট হিসেবে গ্রহণ করেন। ওই ওই আমার এত দূর দিন আসে যে তোর মতো ফকিরের কাছ থেকে গিফট নিব? অনেক রাত হয়েছে, তাই মারতে চাইছি না, তাই বলছি মার খেতে না চাইলে এই টাকাগুলো নিয়ে কেটে পড়। আমি ম্যামের কথা শুনে মনে মনে বললাম, আহমদ মারের চেয়ে টাকা নিয়ে নে, এতে তোরই লাভ। মনে মনে এটা ভেবেই টাকাগুলো নিয়ে রুম থেকে বের হয়ে যেমন করে ঢুকলাম তেমন করে বের হয়ে চলে গেলাম। বাসায় এসে রুমে ঢুকে শুয়ে পড়লাম। সকালবেলায় রুহি ডেকে দিতেই ঘুম থেকে উঠলাম। তারপর ফোনের দিকে তাকিয়ে আমার চোখ কপালে
9টা বাজতে আর মাত্র 15 মিনিট বাকি, আর এদিকে ম্যামের বাসায় উপস্থিত থাকতে হবে 9টা বাজে। আমি আর কিছু না ভেবেই দৌড় ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিচে যেতেই দেখি রুহি বসে নাস্তা করছে, আর আমি পেছন থেকে রুহির কান টেনে দিয়ে বললাম, এই ডাইনি, আমাকে তো দেরিতে ডাকলে কেন? এখন যে অফিসের সময় পেরিয়ে গেল। আহ লাগছে, কুত্তা ছাড় আমাকে, সে 2 ঘন্টা আগে থেকে ডাকছে, না উঠলে আবার কি? দেরি হচ্ছে, তা না হলে তোকে বোঝাতাম। এই বলে আমি বের হয়ে যেতে লাগলাম। তখনই রুহি বলল, আরে নাস্তা তো করে যা। সময় নেই, ওখানে করে নেব নে। এটা বলে বাসা থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে সোজা ম্যামের বাসার সামনে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে গিয়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে নীলা ম্যাম বাসা থেকে বের হয়ে আমার কাছে এসে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, ওই ছোট লোকের বাচ্চা, এই তোর আসার সময় হলো? সরি ম্যাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেন? কোথায় চুরি করতে গিয়েছিলি যে সকালে উঠতে পারিসনি? ম্যাম, এটা কেমন কথা? কাল তো আপনার জন্য খাবার নিয়ে এসেছিলাম, তাহলে এখানে চুরির কথা কেন আসলো? আসে আসে, চুরির কথা আসে। তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই, কখন কি করিস না করিস। এখন বেশি কথা না বলে বাড়িয়ে গাড়ি চালা, এমনি দেরি হয়ে গিয়েছে। এটা বলে ম্যাম গাড়িতে উঠে বলল, আর আমি গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে অফিসে আসতে ম্যাম চলে গেল, আর আমি গাড়ি পার্ক করে গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে নিজের কেবিনে চলে গেলাম। তখন রাফি এসে বলল, আহা বউ, কত ভালোবাসা, এত তাড়াতাড়ি গাড়ি করে অফিসে নিয়ে আসা, তাও আমার কিছু বললে আমাদের ওপরে রাগ দেখায়। রাফির এমন খোঁচা মারা কথা শুনে কিছু না বলে শুধু রাগি চোখে তাকিয়ে থাকলাম। আর আমার এমন তাকানো দেখে রাফি আস্তে করে চলে গেল। আমি রাফির এমন করাতে একটা হাসি দিয়ে কাজ করতে লাগলাম। আসলে বন্ধুরা এমনই হয়, জ্বালানোর কোনো ইস্যু পেলেই হয় সারাক্ষণ জ্বালাতেই থাকবে। এইভাবে কেটে গেল 1 মাস। প্রতিদিন ম্যামকে অফিসে নিয়ে আসা, তারপর অফিস শেষ করে বাসায় নিয়ে যাওয়া, নদীর তীরে ঘোরা, তারপর ম্যামকে বাসায় দিয়ে আসা। এর মাঝে ম্যামের ডেইলি রুটিন ছিল আমাকে অপমান করাও, থাপ্পড় দেওয়া। এক কথায় বলতে গেলে আমি জাস্ট নীলা ম্যামের উপর বিরক্ত। তার অত্যাচার আমি সহ্য করতে পারছি না, আর না পারছি এই মেয়ের থেকে মুক্তি পেতে। আমার আর কিছু করার নেই, ইচ্ছে না থাকার পরও এই মেয়ের গোলামি করতে হচ্ছে। এসব ভেবে ঘুমিয়ে গেলাম। এদিকে নীলাসহ তার মা বাবা মিলে ডিনার করছে। এমন সময় নীলার বাবা বলে উঠল, নীলা, তুই বলছিস তুই 1 মাস অফিস দেখাশোনা করার পর আমাদের কথা শুনবি এবং আমরা যাকে তোর জন্য পছন্দ করব তাকে তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা, বলেছি, কিন্তু এখন এসব কথা কেন? কারণ একমাত্র হয়ে গিয়েছে, তাই তোর বাবা মনে করিয়ে দিল। আচ্ছা বাবা, আমাকে আর কয়েকদিন সময় দিলে হয় না? না, সময় অনেক দিয়েছি, আর না, এখন আমরা যেমন বলবো তোকে তেমন শুনতে হবে। নীলার বাবার মুখে এমন কথা শুনে নীলার কেন জানি নিজের অজান্তে খারাপ লাগা কাজ করলো। কিন্তু সে খারাপ লাগা এক পাশে রেখে নীলা বলল, বাবা, আমি তোমাদের কথা শুনবো। তোমরা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি মাথা পেতে বিয়ে করব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? বিয়ের পর অফিস আমি দেখাশোনা করব। আর তোমার জামাই কি করবে না করবে ওটা তোমার জামাইয়ের ব্যাপার। ওটা তোরা ভালো বুঝবি, কারণ সব কিছুই তোর। ওকে বাবা, তাহলে তোমরা ছেলে দেখা শুরু করো। তা আর লাগবে না, ছেলে আমাদের দেখা হয়ে গিয়েছে। আমি তোকে সময় করে ছেলেটার ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, তুই দেখে নিস। ওকে বাবা। আর নীলা কিছু না বলে খামটা হাতে নিয়ে খাবার খেয়ে রুমে চলে গেল। নীলা রুমে এসে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু তার চোখে ঘুম নেই। এক অজানা খারাপ লাগা কাজ করছে নীলার মনের মাঝে। এমনটা কেন আছে নীলা সেটাও ভাবতে পারছে না। এমন খারাপ অনুভূতি নীলার মনে আর কখনো জাগেনি। হঠাৎ করে এমন অস্থিরতা কাজ কেন করছে সেটা নীলা বুঝতে পারছে না। সব কল্পনা জল্পনা বাদ দিয়ে নীলা ঘুমিয়ে গেল। সকালবেলা এদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম ম্যামের বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ম্যামের বাসাতে এসে গ্যারেজ থেকে গাড়ি বের করে গাড়িতে বসে ফোন টিপছি। একটু পর নীলা ম্যাম গাড়িতে বসে কিছু না বলে চুপ করে বসে থাকলো, আর আমি চুপচাপ গাড়ি চালাতে থাকলাম। আর ভাবতে লাগলাম, আজ হঠাৎই জল্লাদ নীরব কেন? অন্যদিন তো কিছু না কিছু বাহানা মেরে থাপ্পড় নয়তো অপমান, না হলে গালিগালাজ করতো। আজ এত চুপচাপ কেন? এটা ভেবে লুকিং গ্লাসের দিকে আর চোখে তাকিয়ে ম্যামের দিকে তাকাতেই দেখি নীলা ম্যামের মুখ কেমন জানি ফ্যাকাশে লাগছে। দূর, কার কেমন লাগবে না লাগবে এসব না ভাবলেও আমার চলবে। এটা বলে গাড়ি চালানোতে মন দিলাম। একটু পরে গাড়ি অফিসে এসে থামলো। নীলা ম্যাম চুপ করে গাড়ি থেকে নেমে চলে গেল অফিসে। আমি তেমন কিছু না ভেবেই অফিসে ঢুকে রাফি, মিম আর অন্য কলিগদের সাথে কুশল বিনিময় করে নিজের কেবিনে চলে গেলাম। তারপর কাজে মন দিলাম। এদিকে নীলা তার কেবিনে বসে ভাবতে লাগলো,
আমার কি হয়েছে? কাল থেকে কেন জানি মনটা অস্থির অস্থির, কিন্তু কেন সেটা বুঝতে পারছি না। আমার কাজেও মন দিতে পারছি না। ধুর, কেন যে বাবাকে বললাম 1 মাস পরে তোমরা যার সাথে বিয়ে দিবা তাকে বিয়ে করব। আরো কয়েক মাস চাওয়া উচিত ছিল, তা না হলে এই ছাগল ছোট লোকটাকে শাস্তি ভালো করে দিতে পারতাম। যদিও শাস্তি পাবে, তবে আগে থেকে কম। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে নীলার ফোনে মেসেজের নোটিফিকেশন আসলো। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে তার বাবা কার কয়েকটা ছবি পাঠিয়েছে। নীলার প্রথমে মনে হচ্ছিল ছেলেটা ছবি দেখবে না, কিন্তু আবার মনে মনে বলল সে তো আমার স্বামী হবে, তাই কেমন দেখতে একটু আমিও দেখি। এটা বলে নোটিফিকেশনে টাচ করে ছবিগুলো ওপেন করতেই নীলা দাঁড়িয়ে গেল। হোয়াট? এটা কিভাবে সম্ভব? মনে হয় বাবা ভুলে এই ছবিগুলো দিয়ে দিচ্ছে। দেখি বাবাকে কল দিয়ে। এই বলে নীলা তার বাবাকে কল দিল। কিরে মা, তুমি এই সময় কল দিলে যে? বাবা, তুমি আমাকে এটা কার ছবি পাঠিয়েছো? কেন, জামাইয়ের ছবি? না বাবা, তুমি ভুলে অন্য কারোর ছবি পাঠিয়েছো। বিশ্বাস না হলে দেখো। আচ্ছা, আমি দেখি। এটা বলে নীলার বাবা আবার হোয়াটসঅ্যাপ ওপেন করে দেখতে পেল ঠিকই জামাইয়ের ছবি দিয়েছে। কিরে, আমি তো তোকে ঠিক ছবি দিয়েছি। কি বাবা, তুমি কি পাগল হয়েছো? না, আমরা ঠিক আছে। আমি বাসায় আসতেছি, কথা হবে। এটা বলে নীলা ফোন কেটে রাগে হনন করে কেবিন থেকে বের হয়ে গেল। এইদিকে আমি কেবিনে বসে কাজ করছি। এমন সময় হঠাৎ নীলা ম্যাম আমার কেবিনে ঢুকে পড়ল। এতে আমি একটু ভয় পেয়ে হকচকিয়ে উঠলাম। ম্যাম ম্যাম আপনি? গাড়ির চাবি দে। কেন ম্যাম, কোথাও যাবেন নাকি? আমি এই কথা বলাতে নীলা ম্যাম রেগে আমার গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, ছোট লোক, তোর সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? যেটা বললাম ওটা কর, আমাকে গাড়ির চাবি দে। আমি গালে হাত দিয়ে নীলা ম্যামকে গাড়ির চাবি দিতেই নীলা ম্যাম কেবিন থেকে হনন করে চলে গেল। এদিকে আমি গাল ডলতে ডলতে বললাম, ইস, আজ তো একটা ডাইনি, এইভাবে কেউ থাপ্পড় দেয়? আর একটুর জন্য দাঁত পড়েনি। আর আমিও না, কেন যে ডাইনিকে জিজ্ঞাসা করতে গেলাম। আল্লাহ তুমি দেখছো, এই ডাইনির উপর যেন ঠাডা পড়ুক, আমিন। এই বলে কাজে মন দিলাম। এদিকে নীলা অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে রাগে গাড়ি জোরে চালাতে লাগলো। 20 মিনিটের জায়গায় 15 মিনিটে তাদের বাসায় পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হনন করে বাসায় ঢুকে চিৎকার করে তার বাবা মাকে ডাকতে লাগলো। বাবা মা, তোমরা কই? কি রে নীলা, কি হয়েছে এই অসময়ে বাসায়? কি হয়নি সেটা বলো। আগে বলো বাবা কই, বাবাকে ডাকো। তখনই নীলার বাবা উপর থেকে নামতে নামতে বলল, কিরে, তোর কি হয়েছে? এমন করছিস কেন? নীলা তার ফোন বের করে ফোন থেকে ছবি তার বাবা মাকে দেখিয়ে বলল, তোমরা কি এই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছো? কেন, তোর কোনো সমস্যা? কোনো সমস্যা মানে? পুরোটা সমস্যা। বাবা, তুমি জানো এই ছেলে আমার অফিসের সামান্য একটা কর্মচারী। আমার বিয়ে, এর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? নীলা, কেউ যোগ্য হয়ে আসে না, তাকে যোগ্য করে নিতে হয়। তাছাড়া ছেলেটার মাঝে কি কমতি আছে ওটা আমাকে বল। আমি এর মতো ছোট লোক খ্যাত জাউরা ছেলেকে বিয়ে করব না। তার চেয়ে বরং তুমি একটা রিক্সা চালককে ধরে এনে তার সাথে বিয়ে দাও। আমি তাকে করব, তাও এই ছেলেকে না। আমাদের কোনো রিক্সা চালক লাগবে না, এই ছেলে হলেই হবে। আর তুই যদি চাস তাহলে এই ছেলেটাকে রিক্সা চালাতে বলবো, তাও তোকে ওই ছেলেকে বিয়ে করতে হবে মানে হবে। আচ্ছা আমরো, তোমরা যে আমার কর্মচারী, আমার হাতের ইশারায় চলা চাকরকে যে আমার সাথে বিয়ে দিতে চাইছো, এই বিয়েতে কি আহমদ রাজি? ওটা আমি কি করে জানবো? তাহলে ছেলেটা যদি বিয়েতে না করে দেয়, তখন আমাকে আর তার সাথে বিয়ে করতে হবে না। আগের আহমদ বিয়েতে না করে দেখুক, তখন না হয় পরেরটা ভাবা যাবে। নীলার বাবার মুখ এমন কথা শুনে নীলা একটা মুচকে হাসি দিয়ে বলল, ঠিক আছে, দেখা যাবে। এটা বলে নীলা তার রুমে চলে গেল। এইদিকে আজ নীলা ম্যাম না থাকাতে একটু শান্তিমতো কেবিনে বসে কাজ করতে পারছি। ডাইনি পেতনিটা প্রতিদিন থাপ্পড় আর অপমান সাথে জ্বালিয়ে মারে। আল্লাহ, কখন যে 6 মাস পূর্ণ হবে আর কখন আমি এই ডাইনের অত্যাচার থেকে মুক্তি পাবো। এসে বলতে বলতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি লাঞ্চ টাইম হয়ে আসলো। তাই রাফি আর মিমকে ডাকতে গেলাম, কিন্তু মাঝপথে তাদের সাথে দেখা। কিরে, কোথায় যাচ্ছিস? তোদের ডাকতে। তার বলা লাগবে না, চল লাঞ্চ করব। তারপর 3 জন মিলে ক্যান্টিনে গিয়ে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগলাম। তাহমেদ, অনেক তো এভাবে থাকলা, তা বিয়ে কখন করছো শুনি? তোমার মতো মেয়ে এখনো পাইনি তো, তাই বিয়েও করতে পারছি না। কেন? আমার মতো কেন? কেন মানে, তোমার মতো সুন্দর স্মার্ট কিউট মেয়ে তো সহজে পাওয়াই যায় না, তাই বলছি তোমার মতো পাইনি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো। এটা বলে রাফির দিকে তাকিয়ে দেখি রাফি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাদের কি খাওয়া হয়ে গেছে নাকি আরো বাকি? কেন, তোমার কি শেষ? তো শেষ হলে যেতে পারিস।
যাচ্ছি। এটা বলে রাফি খাবার রেখে রেগে চলে গেল। আর আমরা রাফির যাওয়ার দিকে তাকিয়ে হাসতে লাগলাম। আচ্ছা, আমি তো কিছু বুঝলাম না, হঠাৎ রাফির কি হলো? এমন রাগ করে চলে গেল কেন? এটা বুঝতে হলে আগে রাফিকে একটা মেয়ের সাথে কথা বলতে দিতে হবে। কেন কেন রাফি কেন অন্য মেয়েদের সাথে কথা বলবে? যা বলার সে আমাকে বলবে, অন্য মেয়েদের সাথে কথা বলার কোনো দরকারই নেই। মিমের এমন কথা শুনে আমি কিছুটা বুঝতে পারছি মিম ও রাফিকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারছে না। আচ্ছা মিম, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আরে না, কিছু মনে করব না। কেন, তুমি বলতে পারো। আচ্ছা তুমি কি রাফিকে পছন্দ করো? যা বলো সত্যি বলবা। আমার হুট করে এমন প্রশ্ন করাতে মিম কি বলবে খুঁজে পাচ্ছে না। না মানে মানে না করে বলতে পারো, যদি কোনো সাহায্য করতে পারি। আমার কথা মিম একটু সাহস আর লজ্জা নিয়ে বলল। আসলে সত্যি বলতে আমার কাছে রাফি অনেক ভালো লাগে, কিন্তু ওকে বলার সাহস পায় না। প্লিজ কিছু একটা করো। ওকে, আমি চেষ্টা করব। তারপর আরও একটু আড্ডা দিয়ে খাবার খেয়ে অফিসে ঢুকে নিজের কেবিনে চলে যেতে লাগলাম। তখন রাফির দিকে তাকিয়ে দেখি রাফি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রাফির কাছে গিয়ে আর একটু জ্বালানোর জন্য বললাম, কিরে তোর কি হয়েছিল, এভাবে না খেয়ে চলে আসলি যে? আমার যেটা হোক তাতে তোর কি? কিরে ভাই এমন রাখছিস কেন? আমার রাগ আমি করব, তাতে তোর কি? যা তো এখান থেকে, বিরক্ত করিস না। কি হয়েছে বল। দেখ, তুই জানিস আমি মিমকে পছন্দ করি, তারপরও তুই ওর সাথে এমনভাবে কথা বললি কেন? তা পছন্দ করিস ওটা বলছিস না কেন? ও যদি আমাকে ফিরিয়ে দেয়? ওটা তখন দেখা যাবে, আগে বলেই তো দেখ। আমার ভয় হয় ও যদি আমাকে ফিরিয়ে দেয় তখন আমি শেষ হয়ে যাব। এই তোদের মতো ছেলেদের একটা সমস্যা। আরে হালা, তুই যে পছন্দ করিস ওটা যদি না বলিস, একদিন দেখবি আমার মতো একটা ছেলে তোর সামনে মিষ্টি কথা বলে মিমকে নিয়ে যাবে। তখন কি নিজেকে সামলাতে পারবি? আর যদি বলার পর মানা করে দেয় তাহলে কয়েকদিন কষ্ট পাবি, এরপর ঠিক হয়ে যাবে। কিন্তু না বলে ভালোবাসা হারালে তাহলে সারা জীবন কষ্ট পাবি। আমার কথা শুনে রাফি আমার হাত ধরে বলল, দোস্ত একটা সাহায্য কর, আমি মিমকে হারাতে চাই না। দেখ আমি কখনো প্রেম করিনি, না কাউকে পছন্দ হয়েছে, তাই কিছু তো বলতে পারবো না। তবে একটা ভালো সময় দেখে মিমকে প্রপোজ করে দে। আচ্ছা ভাই, এটা করব, কিন্তু তুই আর ওর সাথে এমন জোরে কথা বলবি না। ঠিক আছে মেরে ভাই, এখন কাজ কর। এটা বলে আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। এইভাবে কিছুক্ষণ কাজ করার পর হঠাৎ করে নীলা ম্যাম আমার কেবিনে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আচমকা ম্যাম আমার কেবিনে আসাতে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপর আমি কিছু বলতে যাব, তার আগে ম্যাম আমার কলার ধরে বলল, ছোট লোক, তুই ভাবতে কি করে আমি তোকে বিয়ে করব? এই, তোর কি যোগ্যতা আছে আমাকে বিয়ে করার? নীলা ম্যামের মুখে এমন কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। ম্যাম কি হয়েছে, আপনার মাথা ঠিক আছে তো? কুত্তা, আমার মাথা ঠিক আছে, কিন্তু তোর মাথা ঠিক নেই। সামান্য আমার অফিসে আমার চাকর হয়ে তুই ভাবলি কি করে আমি তোকে বিয়ে করব? আরে তুই তো আমার জুতার সমান যোগ্যতা রাখিস না আইসা আমাকে বিয়ে করতে। ম্যাম তখন থেকে কি বিয়ে করে যাচ্ছে, আমি কেন আপনাকে বিয়ে করতে যাব আজব? দেখ, সাধু সাজিস না। আমি জানি তুই সব কিছু করছিস, তা না হলে আব্বু তোর সাথে আমাকে বিয়ে দেওয়ার কথা ভাবে কেমনে? কি, আপনার বাবা আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, অথচ আমি জানি না? নাটক কম করিস ছোট লোক। দেখুন, আমি কোনো নাটক করছি না। তাছাড়া আমার পরিবার আমার জন্য মেয়ে দেখতেছে, আর মনে হয় এটা পারিবারিকভাবে হয়েছে। আমি এত কিছু জানি না, এখন তুই তোর মা বাবাকে বলবি আমাকে তুই বিয়ে করতে পারবি না। আমি কেন বলবো, আপনি আঙ্কেলকে বললেই হয়, আপনি বলেন। ছোট লোক, আমি যদি পারতাম তাহলে তোর মতো ছোট লোক চাকর রাস্তার একটা ছেলেকে বিয়ে ভাঙার জন্য বলতাম না। হয়েছে, এত দেমাগ দেখাতে হবে না। এমন কথা শুনে নীলা ম্যাম রেখে আমার কলার শক্ত করে ধরে বলল, কি বললি কুত্তা? আমি তোর সাথে দেমাগ দেখাচ্ছি? তাই নয় তো কি, এমনভাবে কথাগুলো বলছেন যে আমি আপনাকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছি। মানে? দেখেন, বিয়েটা পারিবারিকভাবে হচ্ছে, বরের অনুমতি ছাড়া বিয়ে হবে না, তাই আমি আগে রাজি থাকতে হবে। আর আমি তখনই আর তখন আমার ছবি দেখে তুই আমাকে বিয়ে করতে উঠে পড়ে লাগবি, কারণ আমার কাছে টাকা সম্পত্তি সব আছে। আর তোদের মতো ছোট লোকগুলোকে এটা চাই, তাই না? বড় লোকের মেয়েদের বিয়ে করে লাইফ সেটেল করা। এই আপনি একটু বেশিই বোঝেন। আমি আপনাকে কখনো বিয়ে করতে রাজি হতাম না, আর কখনো বিয়েও হতো না। আমি আজকে আব্বুকে বিয়ে ভাঙতে বলবো, কারণ আপনি আমার যোগ্য না। কি বললি কুত্তা? আমি তোর যোগ্য না, নাকি তুই আমার যোগ্য না? আরে ছোট লোক, তুই একবার তোর দিকে তাকা আর একবার আমার দিকে।
তোর পুরো মাস যে টাকা দিয়ে চলে আমার ওই টাকা দিয়ে একদিন চলে, আর তুই বলছিস কিনা আমি তোর যোগ্য না? ম্যাম, টাকা দিয়ে সব হয় না। আপনার সারা জীবন এই টাকা থাকবে না। এই সম্পত্তি আপনি মরে গেলে কবরে নিয়ে যেতে পারবেন না, শুধু পারবেন সাদা কাপড় আর একটা আমলনামা। তাহলে এত অহংকার কিসের ম্যাম? আর কি বলেন ম্যাম আপনার দিকে তাকাতে? আর আমি আপনার দিকে তাকিয়েছি, তাই তো বললাম আপনি একটা অহংকারী বদমেজাজি একটা মেয়ে, মানুষকে সম্মান করতে পারেন না। আর যে ব্যক্তি অন্য ব্যক্তিকে সম্মান করতে পারে না সে কীভাবে বউ মেটেরিয়াল হবে? আর আপনাকে আমি কেন, কেউই বিয়ে করতে চাইবে না, কারণ আপনি কোনো সংসারই করতে পারবেন না। ম্যাম, টাকা থাকলে সব কিছু করা যায় না। আর তাছাড়া এই টাকা অফিস আপনার না, এইসব আপনার বাবার, তাই ধরতে গেলে আপনার কাছে কিচ্ছু নেই। যাক ম্যাম, অনেক কথাই বলে দিলাম, ক্ষমা করবেন। আমি আজ আম্মুকে মানা করে দেব। এতক্ষণ ধরে নীলা আমার কথাগুলো মন দিয়ে শুনছিল, কিন্তু মন গলেনি, উল্টে আরও রেগে গেল। কি বললি ছোট লোক? আমি ওয়াইফ ম্যাটেরিয়াল না? আমি কারো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখি না? আমি সংসার করতে পারবো না? ঠিকই বলেছেন ম্যাম, আপনি এসব কিছুর যোগ্য না। আর এমন অযোগ্য মেয়েকে যে যা করুক আমি বিয়ে করব না। কি? আপনি নিশ্চিন্তে কেবিনে যেতে পারেন, কারণ আমি আপনাকে বিয়ে করব না। আর আমি আজকে আব্বুকে বলবো বিয়ে ভাঙতে। নীলা আমার কথা শুনে মনে মনে বলল, এত বড় অপমান সামান্য একটা চাকর হয়ে বলে কিনা আমি তোর বউ হওয়ার যোগ্য না? তুই কি বললি আমি কারো বউ হওয়ার যোগ্য না? তুই ঠিকই বলছিস, চাকরের বাচ্চা, আমাকে অপমান করছিস তাই না? এইসব ভেবে একটা মুচকে হাসি দিয়ে বলল, এই শোন, তোকে বিয়ে ভাঙতে হবে না। কেন, বিয়ে কি আপনি ভাঙবেন? না, আমি কেন বিয়ে ভাঙতে যাবো আজিব? তাহলে বিয়ে ভাঙবে কি করে? বিয়ে তো ভাঙবে না। মানে হলো শোনা, আমাদের বিয়েটা হচ্ছে। কি? ম্যাম, ফাজলামো করবেন না। ফাজলামি করছি না, সত্যি বলছি, আমি তোকে বিয়ে করছি আর করব। তোকে ছাড়া কাউকে বিয়ে করব না। হ্যাঁ, বলেই হলো? আপনি বিয়ে করলে কি হয়ে যাবে? আমি জীবনে আপনাকে বিয়ে করব না, মরে গেলেও বিয়ে করব না আপনাকে। আমার কথা শুনে নীলা ম্যাম আমার কলার ধরে আমার মুখের কাছে তার মুখ এনে বলল, এখন আমাদের মধ্যে মাত্র একটা আঙ্গুলের দূরত্ব। এমন অবস্থায় নীলা ম্যামের গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। এতে আমার গায়ে কেমন যেন অস্থিরতা কাজ করছে, কপাল দিয়ে টপ টপ করে ঘাম ঝরছে। ম্যাম ম্যাম কি করছেন? আরে বাবু, আমি তো এখনো কিছু করিনি। এত এত অস্থির যদি করি তাহলে কি হবে? মানে কি করবেন? আমার কথাই নীলা আমার কানের কাছে এসে আস্তে করে বলল, বিয়ে না, আমি আপনাকে করব না বিয়ে। এ কথা বলাতেই নীলা আবারও দুই হাত দিয়ে আমার শার্টের কলার ধরে বলল, দেখ, আমাকে চ্যালেঞ্জ করে জিততে পারবে না, কারণ আমি একবার যেটা চাই সেটা পেয়ে তারপর থামি। আর তুই বিয়ে তো আমাকেই করতে হবে। সো এত কিছু না করে বিয়ের তৈরি লেগে যাও। আসতেছি আমি তোমার বউ হয়ে। এটা কখনোই সম্ভব না, আমি আপনাকে বিয়ে করব না, কখনো না। এটা বলে আমি নীলার হাত নিজের কলার থেকে ছাড়িয়ে কেবিন থেকে বের হতে লাগলাম। তখনই নীলা ম্যাম বলল, কোথায় যাচ্ছিস? বাসায়, আপনার আর আমার বিয়ে ভাঙতি। তুই ভুলে যাচ্ছিস মনে হয়। কি? তুই যে আমার চুক্তি করা চাকর, আমার কথা তোকে শুনতে হবে। হ্যাঁ ম্যাম, এই চুক্তির কথা মনে আছে, কিন্তু এই চুক্তিতে লেখা নেই যে আপনি আমার পার্সোনাল লাইফের কিছুতে নাক গলাতে পারবেন না। এটা আমার জীবনের প্রশ্ন, এই বিষয়ে আপনার কোনো অধিকার নেই আমাকে আদেশ করার। এটা বলে কেবিন থেকে হনন করে বের হয়ে গেলাম। এদিকে আমি বের হতেই ম্যাম রেগে আগুন হয়ে বলল, তুই আহমদ, আমাকে চিনিস না। আমি যখন বলেছি তোকে বিয়ে করব মানে তোকে করব। আর আমিও দেখবো তোর কত হেডাম হয়েছে। আমাকে কিনা বিয়ে করবি না? এই বলে নীলা তার বাবাকে কল দিল। নীলা, বল কি বলবি? বাবা, আমি আহমদকে বিয়ে করতে চাই। আবার হঠাৎ করে এমন কথা বলছিস কেন? একটু গেট তাকে বিয়ে করবি না বলছিলি। একটু আগের গুষ্টি মারি, এখন তো বলছে আমি আহমদকে বিয়ে করব। আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করব। কিন্তু বাবা, আহমদ বিয়ে করতে রাজি হচ্ছে না। তাহলে কি হবে? আমি এত কিছু জানি না। আমি আহমদকে বিয়ে করতে চাই, তাও আজকের মধ্যে। তুমি যে করেই হোক বিয়ের ব্যবস্থা করো। এই বলে নীলা ফোন কেটে দিয়ে চেয়ারে বসে পড়ল। এদিকে নীলার বাবা বলল, এই মেয়েকে নিয়ে কিছু পারি না, কখন যে কি জেদ ধরে বসে তাকে কে জানে। একদিন এই জেদের জন্য আমার মেয়ে খুব পস্তাতে হবে। এইদিকে আমি অফিস থেকে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে বাসায় এসে কলিং বেল দিলাম। একটু পর রুহি এসে দরজা খুলে দিয়ে বলল, কি রে? আমি রুহি কিছু বলতে না দিয়ে ভেতরে ঢুকে আম্মুর পিছনে গিয়ে আম্মুকে বললাম, আম্মু তোমার সাথে কিছু কথা। আমি কিছু বলতেই পারলাম না। তার আগে আম্মু আমার মুখে মিষ্টি দিয়ে বলল। আমি অবাক হয়ে মিষ্টি রেখে মাকে বললাম,
আমি এসব কি? এমন করে কেউ মিষ্টি খাওয়ায়? না, অনেক খুশি ছিলাম তো, তাই এমনটা হয়ে গিয়েছে। তা কি জন্য খুশি হয়েছিলে? ওটা বাদ দে, আগে তুই বল কি বলবি। না, আগে তোমার খুশির কারণ জানবো তারপর। তাহলে শুন, ওই যে 1 মাস আগে তোকে একটা মেয়ে ছবি দেখতে বললাম না? কিন্তু আমি দেখিনি। তুই না দেখে বলেছিলি আমাদের পছন্দ তোর পছন্দ। তারপর তোর আব্বু তাদের সাথে কথা বলে এবং বলে তোদের 1 মাস পর বিয়ে হবে। কাল তোর আব্বুকে ফোন করে বলেছে কালকে তোর বিয়ে, তাই খুশি হয়ে গেছিলাম। আমার কথা শুনে আমি চমকে বললাম, কি? কালকে আমার বিয়ে? তাহলে ম্যাডাম বলল যে আমার সাথে ম্যাডামের বিয়ে ঠিক হয়েছে। মনে হয় 1 মাস আগে ম্যামের ছবি দেখিয়েছিল। দ্যাট, কেন যে সেদিন ছবি দেখলাম না। কিরে, এত অবাক হচ্ছিস কেন? তো অবাক হব না? হঠাৎ বলছে বিয়ে, এটা কেমনে সম্ভব? আর তাছাড়া কিছু না, বিয়ে কাজই পড়িয়ে দিবে, কোনো প্রধানমন্ত্রী না। সব সম্ভব। আম্মু, আমি বিয়েটা করতে পারবো না। আমার কথা শুনে আম্মু রাগে দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি তুই? বিয়ে করতে পারবি না মানে? করতে পারবো না আমি। সবার সাথে বিয়ে করতে পারবো, বাট ওই মেয়েকে আমি পারবো না। কেন বিয়েটা করতে পারবি না কেন শুনি? আম্মু, তুমি ভালো করে জানো, আর আব্বু তো জানে, মেয়েটা আমার বস। জানি, আর মেয়েটা আমাদের পছন্দ হয়েছে, খুব মিষ্টি একটা মেয়ে, তোর সাথে ভালো মানাবে। মিষ্টি না ছাই, পুরো বদমেজাজের আগে অহংকারী, মানুষকে মানুষ বলে মনে করে না। আর আমি এমন মেয়েকে কখনো বিয়ে করব না। দরকার হলে আমি সারা জীবন বিয়ে করব না। আমি জানি মেয়েটা কেমন, আর মেয়েটা যেমনই হোক আমার ছেলের বউ হিসেবে বেস্ট হবে। তাই আমি একবার বলছি, যখন মেয়েটা বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে। আম্মু, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। বিয়ে তো তোকে নীলা মামুনি কি করতে হবে, আমার লাস্ট কথা। আমি আম্মুর কথা শুনে রাগী গলায় বললাম, ধ্যাত, এই ঘরের আমার কোনো দামই নেই। এটা বলে আমার রুমে চলে আসলাম। এই দেখি নীলা আবার তার আব্বুকে কল দিল। হ্যালো বাবা, কি হলো? বিয়ে কখন? নীলামা, তুই চিন্তা করিস না, আমি আমার বন্ধুর সাথে কথা বলে কালকে তোদের বিয়ে ঠিক করছি। ওকে মাই লাভ আব্বু। আচ্ছা আব্বু, এখন রাখি, একটু কাজ আছে। এটা বলে নীলা ফোন কেটে দিয়ে বলল, চান্দু, এখন কোথায় যাবা? আমি নাকি তোর যোগ্য না, যেখানে ওর থেকে ভালো ছেলেরা আমার পিছনে ঘুরে, আর ও বলছে আমি নাকি তার স্ত্রী হতে পারবো না। সে আমাকে নাকি বিয়ে করতে পারবে না, আর বলে কিনা কখনো আমাকে বিয়ে করবে না। আমিও দেখি তুই আমাকে কেমনে বিয়ে করবি না। এদিকে আম্মুর সাথে রাগারাগি করে রুমে এসে আব্বুকে কল দিলাম। হ্যালো আব্বু, আমি তোমাকে কিছু বলতে চাই। আহমেদ বল, কি বলবি? আচ্ছা আব্বু, তুমি আমার ভালো চাও কি না? এটা কেমন কথা? হ্যাঁ নাকি না? আমি তো তোর ভালো চাইবো। তাহলে নীলা ম্যামের সাথে আমার বিয়েটা ভেঙে দাও। ওকে বিয়ে করলে আমি কখনো ভালো থাকতে পারবো না। তাহলে একটা কাজ কর, বাড়ির আশেপাশে কয়েকজন মুরব্বি নিয়ে আমার কবরটা খুঁড়ে রাখ। আমি তোর বিয়ে ভেঙে আসতেছি বাড়িতে অ্যাম্বুলেন্সে করে। আমি বাবার মুখে এমন কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে গেলাম। বিছানায় দবাস করে বসে পড়লাম। আর আমার মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা অন্ধকার লাগছে। বাবা এমন একটা কথা বলতে পারলো আমাকে। বাবা, তুমি এমন কথা বলতে পারলে? বললাম, কারণ আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি তোর সাথে তার মেয়ের বিয়ে হবে। আর এখন যদি বিয়েটা ভাঙি তাহলে আমার কোথার কি হবে? আর তখন আমার মোড়া ছাড়া আর কিছুই করার থাকবে না। তাই যেটা বললাম তুই ওইটা কর, আমি গেলাম বিয়ে ভাঙতে। হ্যাঁ, বাবার মুখের একটা কথা আমার কলিজায় গিয়ে লাগছে। আমি বাবার কথা সহ্য করতে পারছি না। আর কেমনভাবে সহ্য করব? বাবা যখন বলে ছেলেকে আমার জন্য কবর খুঁড়তে, তাও যদি হয় ছেলের জন্য, তাহলে কিভাবে ছেলে হয়ে এই কথা মানব? আমি মানতে পারিনি, তাই জোরে একটা চিৎকার দিলাম। বাবা, এমন কথা আর কখনো বলবে না। আমি যা নিতে পারছি না। তোমরা যার সাথে আমাকে বিয়ে করতে বলবে আমি তাকে বিয়ে করব। আমার আর কোনো আপত্তি নেই। এটা বলে আমি ফোন কেটে দিলাম আর বিছানায় গাইলে দিলাম। আর ভাবতে লাগলাম আগের কথাগুলো। তখন কী ছিলাম আর এখন কি। 2 মাসে আমার জীবনটা এমন উল্টাপাল্টা হয়ে যাবে তা আমি কখনো ভাবতে পারিনি। এসব ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখে নীলা ম্যাম কল দিয়েছে। আমি কিছু না ভেবে ফোনটা কানে নিলাম। কিরে চাকর, জামাই কি বিয়ে ভাঙতে পারলা? আমি নিশ্চুপ, জানি আমাকে খোঁচা দিয়ে কথা বলছে, আর আমি কিছু বললে রেখেও যাবে। আমার সাথে পাঙ্গা নিয়ে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি, আর তুই সামান্য একটা চাকর, তুই কিভাবে জিতবি? ম্যাম, বিয়েটা একটা ছেলে খেলা নয় যে আপনি হারবেন আর আমি জিতব। এটা একটা জীবনের অংশ। সো একটু বোঝার চেষ্টা করুন।
এই বিয়েটা হলে আপনার আর আমার জীবন দুটোই নষ্ট হবে। নো নো নো, জীবন নষ্ট হবে ঠিক, তবে 2 জনের না, একজনের, সেটা হলেই তুই। আর ওইটা বিয়ের পর বুঝতে পারলি, শালা ফকিন্নি। রাখ, কাল সকালে দেখা হবে বিয়ের আসরে। এই বলে নীলা ম্যাম ফোনটা কেটে দিল। এইদিকে আমি নীলা ম্যামের কথা বুঝতে পারছি, এই বিয়েটি আমার জীবনটাকে শেষ করতে আমাকে বিয়ে করছে। তবে এবার ওর থেকে ওর ভাবনার উল্টো হবে। সে তো পরিকল্পনা করে প্রতিশোধ নেবার জন্য আমাকে বিয়ে করছে, কিন্তু তার পরিকল্পনার মধ্যে তার উদ্দেশ্য বদলে দেব। আমি তাকে দেখাবো আমি কি জিনিস, তাকে হাড়ে হাড়ে টের পাওয়াবো। এটা আমার পক্ষ থেকে আমার নিজেকে নিজের ওয়াদা। তো বন্ধুরা, এরপর কি হয় না হয় সেটা জানতে হলে পরের পর্ব জন্য অপেক্ষা করুন। আর হ্যাঁ, সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ।